বুয়েটে বা তোমাদের যার ইনস্টিটিউশনে? স্যার বুয়েটে আমরা কয়েকজনই গিয়েছিলাম, আমরা ট্রাই করেছিলাম। তো মোটামুটি ভাবে স্যার আপনি যেভাবে দেখিয়েছেন ওটা স্যার করতে পেরেছি স্যার। নাইস। স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে স্যার ওই লাস্টে যখন মেশের কোয়ালিটিটা চেক করা হয় স্যার, তখন যে একটা ইন্টারফেসে মানে ম্যাক্সিমাম আর মিনিমাম আসে স্পেয়ারসের ভ্যালু, এরকম কিছু স্যার। হ্যাঁ, স্যার ওই জিনিসটা আসলে স্যার বুঝিনি স্যার। আচ্ছা ওটা হচ্ছে যে সে 3D তে প্রত্যেকটা টেট্রাহেড্রন বানায়। টেট্রাহেড্রনের উপর দিয়ে সে একটা স্ফিয়ার আঁকার চেষ্টা করে। যদি টেট্রাহেড্রনটা ইকুইল্যাটারাল হয়, মিনস সব দিকে তার যদি সমান ডাইমেনশন থাকে, তখন একটা স্ফিয়ার ফুললি সে আঁকতে পারে ৪ টা ভার্টেক্স দিয়ে। তখন এর রেডিয়াস হয় 1, ম্যাক্সিমাম রেডিয়াস হয় তার, নরমালাইজড রেডিয়াস। আর যদি ধরো এলিমেন্ট গুলো ইলংগেটেড হয়, লম্বা লম্বা চ্যাপ্টা এলিমেন্ট হয়, ডিউ টু ইয়োর মডেল তো সবসময় একদম সমান হয় না, তাই না? সো তখন ওই চ্যাপ্টা এলিমেন্টের জন্য এই রেডিয়াসটা কমতে থাকে, কমে কমে অনেক সময় 0.001 হয় মিনিমাম ভ্যালু। তো আমি বলেছিলাম যে তুমি ম্যাক্সিমামকে মিনিমাম দিয়ে ভাগ দিলে যদি 1000 এর নিচে থাকে তাহলে মেশ কোয়ালিটি মোটামুটি অ্যাকসেপ্টেবল। আর যত এই রেশিওটা কম হবে তত গুড কোয়ালিটি মেশ তুমি জেনারেট করতেছো। যত রেশিওটা বেশি হতে থাকবে তত মেশ কোয়ালিটি, ওভারঅল মেশ কোয়ালিটি খারাপ হচ্ছে। এটা 1000 ক্রস করে গেলে 3D তে আমরা চাই না যে এটা দিয়ে কোনো অ্যানালাইসিস হোক আনটিল ইউ ইমপ্রুভ দ্য মেশ কোয়ালিটি। মেশ কোয়ালিটি ইমপ্রুভমেন্টের অনেক টেকনিক আছে। সো এটার উপর হয়তো একদিন আমি বলবো যদি যথেষ্ট সময় থাকে। বুঝেছো? স্যার লোড জি স্যার। ডিস্ট্রিবিউশন ভালোভাবে দেওয়ার জন্য স্যার কোর্স মেশটা বেশি ভালো না স্যার ফাইন মেশ বেশি ফাইন হওয়াটা উচিত? আচ্ছা ওভারঅল কোনো একটা রিপ্লাই নাই। এইজন্য যে নরমালি ফায়ার এলিমেন্টে নিয়ম হচ্ছে যে যেখানে তোমার লোড থাকবে বা যেখানে স্ট্রাকচার এলিমেন্ট গুলো থাকবে এবং যেখানে তোমার বেশি লোডেড হওয়ার চান্স আছে, মানে বেশি স্ট্রেন হবে, স্ট্রেস হবে, এগুলাকে স্ট্রেসের গ্রেডিয়েন্ট তৈরি হবে, তাই না? বেশি থেকে কম হতে থাকবে। So, এই জায়গাগুলোতে তোমার মেশ, রিফাইন মেশ দিতে হবে। নট অল। তোমার গ্লোবালি একটা মেশকে রিফাইন করার প্রয়োজন নাই। তোমার যে অংশটুকু শুধু লোডেড হচ্ছে খুব বেশি রকমের, সেই অংশটুকু কেটে আলাদা করে তুমি ওই অংশটুকুর মধ্যে ফাইন মেশ ডিফাইন করে দিতে পারো। এটা নিয়ে আজকে কথা বলবো আমি, 2D তে বলবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মেশ, যত মেশের নাম্বার মিনস এলিমেন্ট নাম্বার, নোড নাম্বার যত কম রাখা যায় তত ভালো। তাহলে তোমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে, ফাস্টার অ্যানালাইসিস হবে। আর যদি তুমি গ্লোবালি মেশটাকে রিফাইন করে ফেলো, দেন অযথা যেগুলা দূরের এলিমেন্ট, বাউন্ডারির কাছাকাছি, যেটা লোড বেশি হবে না, ডিফরমেশন বেশি হবে না, সেই জায়গাগুলো ফাইন এলিমেন্ট হয়ে যাবে যেখানে দরকার নাই। বুঝেছো? জি স্যার। এনি আদার কোশ্চেন্স তোমাদের, যেগুলো আগে আমি বলেছি তার উপর কোশ্চেন থাকলে এখন বলতে পারো বিফোর আই স্টার্টিং। ফিল ফ্রি, তোমাদের মনে যা লয় আমাকে কোশ্চেন করতে পারো, গালাগাল ছাড়া আর কি। ওকে, সো সিমস কোনো কোশ্চেন নাই, সো লেট মি বিগিন। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। প্রথমে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মডেলিং গ্রাউন্ড ওয়াটার ইন প্লাক্সিস। তোমরা জানো যে এই প্লাক্সিস তো যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারে, ইনক্লুডিং সয়েল স্ট্রাকচার একসাথে করতে পারে, খুব সফিস্টিকেটেড মডেল নিয়ে করতে পারে। আরো অনেক কিছু পারে, যেটা আস্তে আস্তে আমি বলবো। সেটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার ডিল করা। তুমি জানো যে বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই জায়গাগুলোতে মোটামুটি মনসুনে প্রচুর বৃষ্টিপাত হয় এবং গ্রাউন্ড ওয়াটার লেভেল একদম উপরে উঠে আসে। তোমরা জানো যে সয়েল ইফেক্টিভ স্ট্রেস নিয়ে ডিল করে, এবং যখন গ্রাউন্ড ওয়াটার উপরে চলে আসে তখন কি হয়, ইফেক্টিভ স্ট্রেস কম হয়, কমে যায়। তো ইফেক্টিভ স্ট্রেস কমে গেলে এটা একটা বিরাট সমস্যার সৃষ্টি করে, তাই না? কমে গেলে এটার অর্থ হচ্ছে যে সয়েল বিকামস উইক,
সয়েলের পুরো সম্পূর্ণ স্ট্রেংথটাই ডিপেন্ড করে যে কি পরিমাণ ইফেক্টিভ স্ট্রেস সে নিতে পারে। সো একটা জায়গার এই যদি তোমার স্ট্রেংথ ভালো থাকে আর তুমি এখানে পোর প্রেশার যদি বাড়াতে থাকো কোনো একটা উপায়ে, তখন একটা পর্যায়ে যে ইফেক্টিভ শূন্য হয়ে যাবে এবং ফেল করবে। যত শক্ত মাটি হোক। সো শুধুমাত্র যে মডেলিং করে শক্তিশালী ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করব আমি। ধরো নরমালি কি হয় খারাপ মাটি থাকলে আমরা রিপ্লেস করি। আমরা খারাপ মাটি ড্রেজিং করে ফেলে দিয়ে আমরা স্যান্ড দেই। হ্যাঁ? যেহেতু জায়গা এখন খুব বেশি নাই। যেগুলা জায়গা আছে বেশিরভাগই খারাপ। আইদার তোমার ডিপ ফাউন্ডেশন এ চলে যেতে হবে অথবা রিপ্লেস করতে হবে অথবা ইমপ্রুভ করতে হবে সামহাউ। তো ইমপ্রুভমেন্ট এর জন্য আমরা ভালো মাটি দেই। ভালো মাটি দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে এই পানি থাকবে না বা পানি দ্রুত বেগে ড্রেইনড হয়ে যাবে। যেন আমরা ইফেক্টিভ কোহেশন, ইফেক্টিভ ফাই, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বেশি পাই। সয়েল স্ট্রেংথ ভালো থাকে। So water modeling বা modeling groundwater in Praxis is a very important part of Praxis analysis. তো আজকে আমি ১ম এ এটা বলবো। বলার পরে আমি একটা 2D তে এক্সকাভেশন এবং সেফটি জাতীয় অ্যানালাইসিস করব। সো পোর প্রেশার। তোমরা এই প্রেজেন্টেশনের যেকোনো মুহূর্তে আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারো। ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেনস। খাতা কলম সঙ্গে রাখো। সো এনি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান রাইট ইউর কোয়েশ্চেন অ্যান্ড আস্ক মি লেটার। পোর প্রেশার কিভাবে জেনারেট হয় সয়েলে? একটা হচ্ছে জেনারেশন, যে পোর প্রেশার আমরা কিভাবে হিসাব করব। ডেফিনিশন অফ পোর প্রেশারটা কি? তোমরা জেনারেলি জানো যে পোর প্রেশার একটা হচ্ছে যে ওয়াটার লেভেল থেকে যেটা আমরা পাই, উপরে গ্রাউন্ড ওয়াটার টেবল থাকলে সেখান থেকে আমরা স্ট্রেট নিচের দিকে জেড ডিস্টেন্সে যে গামা WH গুণ করলে আমরা ওয়াটার স্ট্রেসটা পেয়ে যাই। এবং ওয়াটার স্ট্রেস তোমার প্যাসকেলের সূত্র অনুযায়ী জানো যেকোনো দিকে সমান কাজ করে। সো সিগমা ওয়াই এর সাথে তুমি মাইনাস সিগমা ডাব্লিউ করবা। আবার তোমার সিগমা এইচ যেটা হরিজন্টাল স্ট্রেস তার সাথেও তুমি সিগমা গামা ডাব্লিউ করবা টু গেট দ্য ইফেক্টিভ স্ট্রেস। ডেফিনিশন সিম্পল। এই ইফেক্টিভ স্ট্রেস অ্যান্ড টোটাল স্ট্রেস অ্যান্ড এক্সেস প্রোডার প্রেশার। এখানে ৩টা জিনিস বুঝতে হবে সয়েল ইঞ্জিনিয়ারিংলি। একটা হচ্ছে টোটাল স্ট্রেস। টোটাল স্ট্রেসটা কি? যে আমরা যেকোনো লোড দেই উপরে, সেটা তুমি যদি এরিয়া দিয়ে ভাগ দাও যে এরিয়ার উপরে পড়তেছে সে, যে স্ট্রেসটা পাবো দ্যাটস টোটাল স্ট্রেস। ইট ইজ ইররেসপেক্টিভ অফ এনিথিং হ্যাপেনিং ইনসাইড দ্য গ্রাউন্ড। সয়েলের ভিতরে যখন যায় টোটাল স্ট্রেসটা, তখন সয়েলের স্কেলেটন যেটা পার্টিকেল টু পার্টিকেল লেগে থাকে, সেটা একটা অংশ নিয়ে নেয় আর ওয়াটার আরেকটা অংশ নিয়ে নেয়। ওয়াটার যেটা নেয় সেটা জেনারেট করে পোরার প্রেশার, আর স্কেলেটনটা যেটা নেয় সেটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। সো ইফেক্টিভ স্ট্রেসের জন্য ফেল করে সয়েল, কারণ হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেসটা নেয় সয়েল স্কেলেটন। পার্টিকেল গুলো একে একে জয়েন করে একটা বিরাট মেগা স্ট্রাকচারের মতো হয় মাটির নিচে। সেটা কিন্তু তোমার যে লোডই তুমি উপরে দাও, যে অংশটা ওয়াটারের মধ্যে যায় পোরার প্রেশার ছাড়া বাকিটা সে নিয়ে নেয়। And there is the interplay between the spaces inside the soil skeleton. যে স্কেলেটনটা তৈরি করে তার ভেতরে যে পোর স্পেস থাকে সেখানে ওয়াটারটা থাকে। সো সয়েল স্কেলেটন যখন কম্প্রেসড হয় উইথ দ্য লোড, তখন কি হয় যে পোর স্পেসটা স্কুইজ হয়, মানে ভলিউমেট্রিক চেঞ্জ হয় সয়েলের। সে স্কুইজ হওয়ার জন্য পোর প্রেশার বাড়তে থাকে। পোর প্রেশার বাড়লে সে টোটাল স্ট্রেস থেকে সে খেয়ে ফেলে অনেক সেই স্ট্রেসটা, তাই না? বাকিটা যায় যে ইফেক্টিভ স্ট্রেস। তো এটা তোমরা অলরেডি আন্ডারগ্রেডে পড়ছো, তারপর আমি একটু বললাম আর কি। সো স্টেডি স্টেট, যখন ওয়াটারের ফ্লো থাকে সয়েলে, তখন এই স্টেডি স্টেটের একটা পর্যায়ে আসে লম্বা সময় পরে। নর্মালি the groundwater table always try to reach in a steady state condition. সো ধরো নদীর আশেপাশে যে জায়গাগুলো আছে বা সমুদ্রের আশেপাশে জায়গা আছে, নদীর জোয়ার ভাটার সঙ্গে সেই জায়গাগুলোর ওয়াটার টেবল ফ্লাকচুয়েট করে। কিন্তু ধরো ফ্লাড আসলো, ফ্লাড আসার সময় কি হয়, গ্রাউন্ড ওয়াটার টেবল বাড়তে থাকে এবং তখন ফ্লো হয়। ফ্লো হয়ে ধরো 20 দিন ফাটটা ছিল, 20 দিনের মধ্যে গ্রাউন্ড ওয়াটার টেবল ফ্লো হয়ে একটা স্টেবল পজিশনে আসে, সেটা হচ্ছে স্টেডি স্টেট।
স্টেডি স্টেট হচ্ছে যে কোনো ধরনের ফ্লো কন্ডিশনে লম্বা সময় পরে গ্রাউন্ড ওয়াটার কন্ডিশনটা কি হবে সেই এলাকায়, যে এলাকায় তুমি অ্যানালাইসিস করতে যাচ্ছ, সেটা হচ্ছে স্টেডি স্টেট। তো প্লাক্সিসে যে কোনো ধরনের ফ্লো কন্ডিশন দিয়ে দিলে তুমি অ্যানালাইসিসের মধ্যে, সেই ফ্লো কন্ডিশন অনুযায়ী অটোমেটিক্যালি সে একটা সিপেজ অ্যানালাইসিস করবে বিফোর ডুইং এনিথিং। সো তুমি যদি স্টেডি স্টেট গ্রাউন্ড ওয়াটার বলে দাও অ্যানালাইসিসে, তখন সে দেখবে ফ্লো হচ্ছে কিনা। মানে দুই প্রান্তে তোমার তো মডেলের দুইটা প্রান্ত বা চারটা প্রান্ত থাকবে, এক্স ওয়াই ইন 2D, তাই না? মানে ওয়াই ইন 2 ডিরেকশন। আর তোমার যদি 3D হয় তাহলে ওয়াই মিন, ওয়াই ম্যাক্স, এক্স মিন, এক্স ম্যাক্স। এইদিকে তোমার ওয়াটারের ভ্যারিয়েশন হতে পারে। তো 3D তে 4 ডিরেকশনে আর 2D তে 2 দিকে ওয়াটারের ভ্যারিয়েশন হতে পারে। হলে তুমি যদি স্টেডি স্টেট দিয়ে ক্যালকুলেট করতে বলো, then it will automatically do the seepage analysis before doing any plastic any calculation. সিপেজ দিয়ে কি করবে? সিপেজ দিয়েছে দেখবে যে সয়েলের পারমেবিলিটি এবং ওয়াটার হেড দুই প্রান্তে তুমি যেটা দিয়ে দিছো, অথবা 4 প্রান্তে 3 তুমি দিয়ে দিছো, সে অনুযায়ী এটা ফ্লো করে কি পর্যায়ে আসবে আফটার ইনফাইনাইট টাইম, সেটা সে সিপেজ অ্যানালাইসিস করে বের করে ফেলবে। বের করে তারপরে যে সে ফ্রেটিক সারফেস পাবে একটা উপরে, সেই ফ্রেটিক সারফেস দ্যাট মাইট নট বি হরিজন্টাল দিয়ে সে গ্রাউন্ড ওয়াটারের জন্য যে স্ট্রেস সেটা হিসাব করবে, মিনস স্ট্যাটিক পোর ওয়াটার প্রেশার হিসাব করবে, নট দ্য এক্সেস ওয়ান। And the groundwater flow is the important part of any geotechnical analysis or any civil engineering analysis. তোমরা কোনো বিল্ডিং করার আগে সেখানে গ্রাউন্ড ওয়াটার ফ্লো থাকবে, মানে তুমি এক্সকেভেশন করবা। এক্সকেভেশন করলে তুমি যে রিল্যাক্সেশন দেখে থাকো যে বাংলাদেশে স্পেশালি নিচে পানি জমতে থাকে। তুমি শোল্ডার পাইল করো, শীট পাইল করো, ডাজন্ট ম্যাটার, পানি চুয়ায় চুয়ায় ভিতরের দিকে চলে আসে। তখন অ্যাজ ইঞ্জিনিয়ার আমরা কি করি, কতগুলো গর্ত করি নিচে, একটা সার্টেন স্পেসিং গর্ত করে, গর্তের মধ্যে পানিগুলো জমে এবং পাম্প করে আমরা ফেলে দিই। আমরা পাম্প স্থাপন করি, মোস্ট লাইকলি সাবমার্জ পাম্প নিচে স্থাপন করি, করে একটা পাইপ দিয়ে দিই ওখানে। ফলে সারফেসটা ড্রাই থাকে, এক্সকেভেশনের টপ সারফেসটা ড্রাই থাকে। ড্রাই হলে দুটো ব্যাপার হয়, অ্যানালাইসিসও আমরা একই জিনিস করি, ড্রাই থাকলে ইফেক্টিভ স্টেজ ভালো থাকে, নাহলে ফেল করবে না। নাহলে কি হবে, তুমি অ্যানালাইসিসের সময় দেখবা যে টপ সারফেসে ফেলিওর হচ্ছে, এবং দেখবা যে এখানে র্যান্ডামলি ফেল করে যাচ্ছে, তোমার এক্সকেভেশনে ফেল করে যাচ্ছে। কারণ হচ্ছে ওইটাই যে পানির লেভেলটা একটু নিচে রাখতে হবে তোমাদের টপ সারফেস, তাহলে অ্যানালাইসিসটা ভালো হয় and it doesn't fail. So let's go into more slides that we have. So pore pressure definition key, what causes pore pressure in the soil? Phreatic level. The soil is underwater. Phreatic level টা কি? আমরা জেনারেলি বলে থাকি গ্রাউন্ড ওয়াটার টেবল। তুমি দেখবা যে কোনো জায়গায় বোরিং হলে বোরিং রিপোর্টে গ্রাউন্ড ওয়াটার টেবল, জিডব্লিউটি বা জিটি বিভিন্নভাবে বলে বিভিন্ন দেশে, তো জিডব্লিউটি টা থাকে। একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল দিয়ে এটাকে ডিজিনেট করা হয়। অ্যান্ড লোড আনড্রেইন বিহেভিয়ার। সো পোর প্রেশার দুই ভাবে সৃষ্টি হয়, একটা হচ্ছে যে এই স্ট্যাটিক পোর ওয়াটার প্রেশার, যেটা তুমি উপরের দিকে যদি ওয়াটার টেবল থাকে সেখান থেকে যে কোনো পয়েন্ট হিসাব করে ফেলতে পারো। আরেকটা যদি তুমি লোড চাপাও উপরে এবং কন্ডিশনটা যদি আনড্রেইনড হয়, মিনস এখানে এই প্লাক্সিসে আনড্রেইন মডেল আলাদাভাবে বলে দিতে পারি আমি, দিস মডেল ইজ আনড্রেইনড। অটোমেটিক্যালি সে পয়সন রেশিও হায়ার ভ্যালুতে রাখবে এবং বিহেভিয়ারটা আনড্রেইন হবে, মিনস পোর প্রেশার হিসাব করতে থাকবে লোডের জন্য। লোডের জন্য কি হবে, লোড দিলে 2D হোক 3D হোক, there will be a volumetric strain। সে ভলিউমেট্রিক স্ট্রেনটাকে, হ্যাঁ, সে কনভার্ট করবে, মাল্টিপ্লাই করবে উইথ দ্য বাল্ক মডুলাস অফ ওয়াটার, and then it will get the pore water pressure, and that will be your excess pore water pressure. স্ট্যাটিক ওয়াটার লোডের জন্য যে প্রেসারটা আসে, দ্যাট ইজ জাস্ট স্টেডি স্টেট পোর ওয়াটার প্রেসার। স্টেডি স্টেট, এখানে দেখো পি স্টেডি। কিন্তু তোমার লোডের জন্য যেটা আসতেছে দ্যাট উইল বি এক্সেস। দুটো মিলেই তোমার পোর ওয়াটার প্রেসার, এবং এটাকে আমরা প্রাক্সিসে বলি অ্যাক্টিভ পোর ওয়াটার প্রেসার, দুটো মিলে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আনড্রেইন বিহেভিয়ার। আনড্রেইন বিহেভিয়ার কিভাবে হয়, গত ক্লাসে আমি বলছি। আনড্রেইন এই না যে তুমি আনড্রেইন বললে আনড্রেইন হবে, তা না। আনড্রেইন বিহেভিয়ারটা সাধারণত শর্ট রেঞ্জে যদি কাজ করি, ধরো
whatever may be the permeability is, আমি যদি একটা drastically short time এ loading দেই, that may rise to a undrained behavior in the soil. Even the permeability is higher, like a bomb blast. হ্যাঁ, তো মিস্টের কেউ থেকে থাকলে তোমরা জানো যে আর্মিরা এই ধরনের অ্যানালাইসিস করে থাকে যে বম্ব ব্লাস্ট করলে কি সিচুয়েশন হতে পারে বাংকারের। হোয়াটএভার মে বি দ্য পারমিবিলিটি, পানির চলে যাওয়া সম্ভব হবে না। সো প্রপোর্শন উইল বি হাই এন্ড দ্য সয়েল উইল ফেল। সো আবার যদি লোডিং ফাস্টার হয় কিন্তু পারমিবিলিটি খুব হাই থাকে, দিস মাইট বি এ ড্রেইন বিহেভিয়ার। তো নর্মাল বিহেভিয়ার যেটা আমরা যেগুলো ইউজ করি সেটা শর্ট টার্ম অ্যানালাইসিস বা শর্ট টাইম লোডিং হলে, হ্যাঁ, বা কুইক লোডিং হলে আমরা বলি গো ফর এ আনড্রেইন বিহেভিয়ার। লং টার্ম লোডিং হয় ওই গো ফর এ ড্রেইন অ্যানালাইসিস। তো ড্রেইন আনড্রেইন মোটামুটি ভাবে এইভাবেই বর্ণনা করা হয় in geotechnical analysis as well as in praxis. So total pore pressure analysis, total head analysis, আমরা total pore pressure P water. স্যার একটু কোশ্চেন কি করতে পারবো স্যার? Sure. স্যার অ্যাকচুয়ালি শর্ট টার্ম লোডিং বলতে কি শক ওয়েভ বা এগুলোকে কি বুঝাচ্ছেন শুধু স্যার, হ্যাঁ, নাকি এছাড়াও হ্যাঁ, স্মল প্রজেক্টের ক্ষেত্রে মানে স্বল্প না, ডিউরেশনের জন্য যেগুলো করা dynamic হয়? analysis, most of the dynamic analysis will be your short term or undrained analysis. Okay. ডাইনামিক অ্যানালিসিস তোমার ড্রেন হওয়ার সুযোগ নাই, যার জন্য আর্থকুয়েক অ্যানালিসিস অলওয়েজ আনড্রেইন, মানে যেটা আনড্রেইন হবে। এখন যদি এরকম হয় যে তোমার স্যান্ড লেয়ার আছে, ওইটাকে তোমার জি। আনড্রেইন করার দরকার নাই, কারণ পানি তো যাওয়ার প্রয়োজন আছে। রাস্তা, স্যান্ড জি, উইল বি জি। এ ড্রেইনড, এবং তোমার ক্লে থাকলে এটা উইল বি আনড্রেইন লেয়ার তুমি দিবা, দিয়ে তুমি অ্যানালাইসিস করবা, দেখবা তুমি ক্লে লেয়ারের মধ্যে তোমার প্রো প্রেসার বেড়ে যাচ্ছে এবং লিকুইফাইড হয়ে যাচ্ছে বিফোর দ্য স্যান্ড লেয়ার। এবং লম্বা সময় যদি ভাইব্রেশন রাখো দেখবা 2 লেয়ারই লিকুইফাইড হয়ে গেছে। ইভেন ইট হ্যাজ সাম ক্লেটাও লিকুইফাইড হয়ে যাবে। ক্লে তো হবেই, জি। ক্লে তো হবেই, তোমার স্যান্ডও হবে। মানে ক্লে মানে এখানে তো এরকম না যে স্যাচুরেটেড ক্লে শুড বি উইথ লট অফ ফাইন্স টু বি লিকুইফাইড। তো পোর প্রেসার জেনারেট করবে 2 জায়গাতেই। স্যান্ড হয়তো ডিসিপেট করার চেষ্টা করবে, বাট বিফোর দ্যাট ইট মাইট লিকুইফাই ইফ ইট ইজ স্যাচুরেটেড, বাট ক্লেতেও হবে, একটু দেরি হবে হয়তো। জি স্যার। It depends on the model also you are using. তুমি যে ক্লেতে যদি সফট মেটাল মডেল ইউজ করো যেখানে পোর প্রেসার অ্যাকুমুলেট করানো আছে সেখানে হবে না। আবার স্যান্ডে যদি তুমি এই ধরো এই ইউবিসি 3D PLM ইউজ করো বা 2D তে PM4 স্যান্ড মডেল ইউজ করো, তখন লিকুইফাইড হবে। লিকুইফায়াবল মডেল ইউজ করতে হবে তোমাকে, সেটা স্যান্ডে হোক ক্লেতে হোক। হ্যাঁ, প্রাক্সিসে তোমার সয়েলের মধ্যে লিকুইফাইড হওয়ার ক্যাপাবিলিটি ঢেলে দিতে হবে। ক্যাপাবিলিটি না দিলে তো সে হবে না, হবে কিভাবে? তার পোর প্রেসার তো অ্যাকুমুলেট করতে হবে উইথ ভাইব্রেশন, তাই না? এখন তুমি যদি মানে ডাইনামিক অ্যানালিসিস করো, সিসমিক অ্যানালিসিস করো এবং ইউজ করো এই মোরকুলাম না, হার্ডেনিং সয়েল স্মল মডেল, ওটা ডাইনামিক অ্যানালিসিস নিতে পারে কিন্তু পোর প্রেসারটাকে অ্যাকুমুলেট করতে পারে না। পোর প্রেসার হলো, পোর প্রেসার এক জায়গায় থাকবে, পোর প্রেসার বাড়তে থাকবে না উইথ টাইম, উইথ সাইকেলস। যেটা সাইক্লিক মডেল যেগুলো আছে পোর প্রেসার যুক্ত সেগুলাতে বাড়তে থাকবে এবং যে এক সময় ফেল করে যাবে। সো দুটোর মধ্যে পার্থক্য আছে আর কি। সো তো পোর প্রেসারের জন্য যদি তুমি অ্যানালাইসিস করো জাস্ট দেখার জন্য যে এই ওয়েভে বা ভাইব্রেশনে কি হচ্ছে, স্ট্রেসের কন্ডিশন কি, পোর প্রেসার কন্ডিশন কি, ইজ ফাইন, and then hardening cell small model is fine. But if you like to see whether it's going to be liquefied or whether what will be the amplification of the waves, then you should go for PM4 SAN model or UBC 3D PLM model. এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি with time. So let's go for some more in details about pore pressure definitions. So steady state pore pressure PSTD বলতেছি do not change or very little during calculation are determined before the deformation calculation. So আমি যেটা বলছিলাম স্টেডি স্টেটটা প্রথমেই সে একটা সিপেজ অ্যানালাইসিস করে নিবে
যদি দেখে যে there is a change in the water levels, ওয়াটার লেভেলের চেঞ্জ অথবা হেডের চেঞ্জ থাকলে হ্যাঁ সে অটোমেটিক্যালি সে প্রথমে করে নিবে, তারপরে আর চেঞ্জ হবে না, তারপরে ফিক্স ধরে সমস্ত হিসাব করবে। এক্সেস ওয়াটার প্রেশার আর দ্য রেজাল্ট অফ ডিফরমেশন ক্যালকুলেশন, সো এটা অনবরত বাড়তে কমতে থাকবে। সো আন্ডার অ্যানালাইসিস করলে প্রথমে এটা শুট করবে, তারপরে তুমি যখন কনসিডারেশন করবা বা এমনি আরো অ্যানালাইসিস করতে থাকবা তখন আস্তে আস্তে কমতে থাকবে সে। সো ক্যান চেঞ্জ কনসিডারেবলি, এটা লোড রিলোড কনসিডারেশন এগুলোর সাথে সাথে কমতে বাড়তে থাকবে। So steady state water pressure determined before the calculation how? Based on the phreatic level. Hydrostatic distribution, no flow. Or steady state groundwater flow তুমি ক্যালকুলেশনের সময় বলে দিতে পারো কিভাবে অ্যানালিসিস করবে। একটা বলতে পারো ফ্রেটিক লেভেল, তখন সে কোনো অ্যানালিসিস করবে না, সিম্পলি সে উপর যে ওয়াটার লেভেল আছে সেখান থেকে হিসাব করে ফেলবে। নর্মালি হরিজন্টাল থাকলে আমরা এটা দেই। আর যদি আমরা দেখি দেয় যে চান্স অফ ফ্লো, এবং আমরা যদি নদীর সাথে কানেক্ট করে দিই যে নদীর ওয়াটার লেভেল হায়ার এবং ডাউন স্ট্রিমে লোয়ার, তোমার বডিতে তখন অটোমেটিক্যালি সে সিপেজ করবে এবং তখন বলতে হবে যে এটা স্টেডি স্টেট গ্রাউন্ড ওয়াটার থেকে শুরু করবে। ডিফাইন থ্রু ওয়াটার কন্ডিশনস মোড পার ক্যালকুলেশন ফেজ, প্রত্যেকটা ক্যালকুলেশন ফেজে আমি বলে দিতে পারি যে কিভাবে সে ওয়াটারটাকে হিসাব করবে। এক্সেস ওয়াটার প্রেশার অন দ্য আদার হ্যান্ড, রেজাল্ট অফ ডিফরমেশন ক্যালকুলেশন, হাউ ডিফাইন সয়েল বিহেভিয়ার অ্যাজ আনড্রেইন এ বি। আনড্রেইন এ বি সি আছে, এটা মানে প্যারামিটার অনুযায়ী আমরা কিভাবে প্যারামিটারটা নিচ্ছি। আনড্রেইন প্যারামিটারটা আমি ড্রেন থেকেও নিতে পারি, and what is the best, but we can do the undrain analysis, just pore pressure হিসাব করতে পারি। So total pore pressure analysis, when টোটাল pore pressure analysis একটা অন্য ধরনের অ্যানালিসিস, যেটা আনড্রেইন সি তে আমরা করে থাকি। এখানে আমরা pore pressure দেখতে পাই না, এখানে আমরা শুধু টোটাল স্ট্রেসটা দেখতে পাই। কিছু কিছু জায়গায় ধরো একদম ডেন্স ক্লে খুলনার দিকে অঞ্চলে ইজ ডিফিকাল্ট, pore pressure আলাদা করা খুব মুশকিল। সো তুমি টেস্ট করলেও তুমি খুঁজে পাওয়া মুশকিল, মানে ক্লেটা এরকম আলাদা করা যায় না। সেক্ষেত্রে ইউ ক্যান ডু সিম্পলি পোর প্রেশার অ্যানালিসিস উইথ আনড্রেইন সি, এবং সেখানে তুমি আলাদা করতে পারবে না, মানে পিএইচডি অ্যাকচুয়ালি ডাজন্ট এক্সিস্ট, এরকম অ্যানালিসিস সম্ভব আর কি। হ্যাঁ, তো প্র্যাকটিসে তুমি সবই করতে পারবে, সেখানে তুমি এসইউ দিয়ে করতে পারবা, যে আনড্রেইন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, এসইউ। সো ফেলিয়ার হবে, সবকিছুই হবে, বা তুমি পোর প্রেশার খুঁজে পাবা না আর কি, আলাদা করে পাবা না। তো টোটাল স্ট্রেস দিয়ে হিসাব হবে টোটাল সম্পূর্ণটা। ওটাও এক ধরনের অ্যানালাইসিস ফর ভেরি সফট সয়েল, যেখানে আসলে আলাদা করা যায় না, সেই ক্ষেত্রে আমরা করে থাকি। বাট উই ডু নট সাজেস্ট টু ডু দ্যাট, মানে ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। বেস্ট ওয়ে হচ্ছে আনড্রেইন এ দিয়ে অ্যানালাইসিস করা। সো অপশনস ফর পোর প্রেশার, একটা হচ্ছে ফ্রেটিক, জাস্ট হরিজন্টাল সারফেস থাকে উপরে গ্রাউন্ড ওয়াটার টেবল, সেখান থেকে হিসাব করি বেসড অন ডিফাইন্ড ওয়াটার লেভেলস, টেক্স অনলি ওয়াটার ওয়েট ইনটু অ্যাকাউন্ট, অ্যাকুইফার্স পসিবল, মানে কোথাও একটা পানি আটকে আছে সেটাকে আমি হিসাবে রাখতে পারি। সিম্পল হরিজন্টাল ওয়াটার লেভেলস, নো ফ্লো। স্টেডি স্টেট গ্রাউন্ড ওয়াটার ফ্লো, নো ফ্লো ফিল চেঞ্জ ইন টাইম, মানে স্টেডি স্টেট যখন হয়ে যায় সে প্রথমে অ্যানালাইসিস করে এটা বানায় ফেলে, আর যদি আমরা এটাকে অ্যানালাইসিস করতে বলি, এবং তারপরে উইথ টাইম নো মোর চেঞ্জেস, হোয়াট এভার অ্যানালাইসিস উই ডু তারপর আর চেঞ্জ হবে না। লং টার্ম সলিউশন, নর্মালি এটা লং টার্ম সলিউশনে যাই। কনস্ট্যান্ট ওয়াটার লেভেল যদিও চেঞ্জ হচ্ছে উপরের দিকে, সারফেসটা মে নট বি হরিজন্টাল, বাট কনস্ট্যান্ট ওয়াটার লেভেল বলতে বোঝাচ্ছে যে একবার আমরা স্ট্রেস হিসাব করলে সেই স্ট্রেস স্ট্যাটিক পার্টটা আর চেঞ্জ হবে না। ইউজার প্রেশার ফ্রম প্রিভিয়াস ফেজ, আমরা এটাও দিতে পারি, এই তিনটা অপশনই আমরা দিতে পারি। এটা দিতে পারি যে প্রিভিয়াস ফেজে যে তুমি পূর্বাস হিসাব করছো সেটাকে এই ফেজে নিয়ে আসো। কপি অল প্রেশারস ফ্রম and flow velocities from previous phase. এটা সুবিধা হচ্ছে যে প্রিভিয়াস ফেজে তুমি একটা লোড দিছো, তাই না, তোমার একটা প্রফেসর ডেভেলপ করছে, তুমি পরের ফেজে তুমি ওইটাই নাও, আর নতুন করে অ্যানালাইসিস করার দরকার নাই তোমার, তুমি যদি এটা দিয়ে নিয়ে আসতে পারো, যদি অনলি লোড চেঞ্জেস আর দেয়ার, সো ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট ওয়ান। সো বোরহোল ওয়াটার লেভেলস এখানে বেসিক্যালি দুই ভাবে দেওয়া যায়।
একটা হচ্ছে যে বোরহোল যখন আমি দিচ্ছি, গত ক্লাসে আমি দেখাইছি, তখন আমি ডিফারেন্ট ওয়াটার লেভেল দিতে পারি অ্যাজ উইথ দ্য সারফেস। সো অটোমেটিক্যালি সেটা সে নিয়ে নিবে এবং সেখান থেকে সে এই সমস্ত হিসাব করবে। এই যে ওয়াটার স্ট্রেস, যে স্ট্যাটিক ওয়াটার স্ট্রেস যেটা, হ্যাঁ? স্টেডি স্টেট যেটা ফ্রম বোরহোল, এটা হিসাব করবে। আরেকটা হতে পারে যে ইউজার ওয়াটার লেভেলস। আমি ম্যানুয়ালি আমার ইচ্ছে মতো ওয়াটার লেভেল দিয়ে দিতে পারি। হরিজন্টাল হোক, হরিজন্টাল না হোক দিতে পারি। যদি হরিজন্টাল না হয়, একদিকে উঁচু একদিকে নিচু থাকে এবং আমি বলি যে তুমি স্টেডি স্টেট হিসাব করো এবং যদি পারমেবিলিটিও দিয়ে দিই, তখন অটোমেটিক্যালি সে স্টেডি স্টেট হিসাব করবে এবং আমি একটা তো অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দেবো যে আমার ধারণা হয়তো এরকম হবে ডিউ টু দ্য ফ্লো। আমি একটা এক্সক্যাভেশন করছি, এক্সক্যাভেশন নিচের লেভেলের সাথে বাইরের লেভেল যোগ করে দিলাম। তখন অটোমেটিক্যালি সে স্টেডি স্টেট হিসাব করবে, করে এটাকে সে বের করে নিবে যে ওয়াটার লেভেল ইউজিং দ্য ইউজার ওয়াটার লেভেলস। আমি এটা তোমাকে দেখাবো আজকে যে হাউ টু ডু দ্যাট। Is the most important part of the analysis, how to handle your water levels. Then phreatic water pressure generation. Phreatic water pressure generation টা এখানে available options দেখো, গ্লোবাল ওয়াটার লেভেলস, ফিজিক্যাল ওয়াটার লেভেলস যেটা আমরা বোরহোলের মাধ্যমে দিতে পারি, অথবা শুরুতে আমরা যেটা দেই এটা অটোমেটিক্যালি বোরহোল থেকে সে নিয়ে নেয়, কজের এক্সটার্নাল ওয়াটার প্রেশার ইফ আউটসাইড জিওমেট্রি। সো বাইরে যে ওয়াটার লেভেল আছে ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, সেখান থেকেই সে নিবে। মোটামুটি একটা গ্লোবাল ওয়াটার লেভেল। পরে আমি অনেকগুলো ওয়াটার লেভেল দিতে পারি কাস্টম। আমি জানি যে আমি ৩ টা এক্সক্যাভেশন করব। ৩ টা এক্সক্যাভেশনে আমি প্রত্যেকটা এক্সক্যাভেশনের জন্য আলাদা, আলাদা ওয়াটার লেভেল দিয়ে দিলাম। লাইক ওয়াটার লেভেল ফর ফার্স্ট ক্লাসটা, সেকেন্ড ক্লাসটা, থার্ড ক্লাস, এগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করবো আরকি ডিউরিং দ্য এক্সক্যাভেশন প্রসেস। অথবা ইউজড ফর ইনস্ট্যান্স ফর কনফাইন্ড অ্যাকুইফায়ার, ওখানে একটা পানির অংশ আছে সেটাকে আমি অ্যাক্টিভেট করতে চাই ওই জায়গাটাতে, সেটাও করতে পারি। আমি যেমন পানি নাই করে দিতে পারি, পানি অ্যাডও করতে পারি বাই ইউজিং কাস্টম ওয়াটার লেভেলস। ক্লাস্টার ড্রাই, আমি যেকোনো ক্লাস্টারকে মানে সয়েলের একটা ক্লাস্টার, ক্লাস্টার বলতে বোঝায় সয়েলের একটা অংশ, একটা চারকোনা অংশ হোক, হরিজন্টাল একটা লেয়ার হোক, আমি এটাকে বলতে পারি যে ক্লাস্টার সেট টু ড্রাই। ড্রাই বলার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে প্রেশার শূন্য হয়ে যাবে এবং তার জন্য অন্য জায়গার প্রেশার যে পরিমাণ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, ইট উইল ডু অটোমেটিক্যালি। ইভেন ইউ হ্যাভ এ গ্লোবাল ওয়াটার টেবিল উপরে, আমি নিচে এই ওয়েট এক্সকেভেশন করতে পারি এবং বলতে পারি যে একটা লেভেল ড্রাই। অথবা শুধু সয়েলটাকে আমি বের করে দিলাম, ওয়াটারটাকে রেখে দিতে পারি ওখানে। ধরো আন্ডার ওয়াটার এক্সকেভেশন আছে, তাই না? সমুদ্রের নিচে এক্সকেভেট করে আন্ডার ওয়াটার, বা নদীর নিচে এক্সকেভেশন করে আন্ডার ওয়াটার। তো ওয়াটার লেভেল ঠিকই আছে, আমি নিচে এক্সকেভেট করে যাচ্ছি, সেটাও সম্ভব। অথবা আমি ওয়াটারটাকে পুরোপুরি ড্রাই করে দিচ্ছি ওই জায়গাতে, ইউজিং ক্লাস্টার টু ড্রাই, সেটাও সম্ভব। তো একটা হচ্ছে ড্রাই অ্যানালিসিস, আমি ড্রাই করে ফেলতেছি এবং ধরে নিচ্ছি যে পানিটাকে আমি পাম্প করে ফেলে দিচ্ছি। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে যে পানি থাকলো, কিছু আসে যায় না আমার, উপরের দিকে ওয়াটার লেভেল আছে, এটাকে ওয়েজ এক্সকেভেশন বলে। দেখো, দুটো এক্সাম্পলই তোমাদের ম্যানুয়ালে আছে, 2D ম্যানুয়ালে। ট্রাই টু ডু দ্যাট, ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এক্সকেভেশন জন্য ওয়াটার লেভেল ২ ভাবে চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে যে টোটালি ওয়াটার তো থাকতেছে, আমি এক্সকেভেট করে যাচ্ছি, ওয়েট এক্সকেভেশন। আরেকটা হচ্ছে ড্রাই এক্সকেভেশন, যে আমি ওয়াটারকে নাই করে দিই। ড্রাই এক্সকেভেশন আবার কয়েকভাবে হতে পারে। উপরে ওয়াটার লেভেল নিয়ে মাথা ঘামালাম না, আমি নিচে যেটা এক্সকেভেট করতেছি ড্রাই করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে ওয়াটার লেভেলটাকে আমি নামায় আনতেছি, যে অংশটাকে আমি ড্রাই করতেছি। ২ ভাবেই সম্ভব। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য পারমিবিলিটি। আচ্ছা, ইন্টারপোলেট, ভার্টিক্যালি ইন্টারপোলেট পোর্ট প্রেসারস বিটুইন অ্যাডজাসেন্ট ক্লাস্টার্স। ধরো উপরের দিকে একটা আমি শূন্য করে দিলাম ওয়াটার প্রেসার, এবং তারপরে নিচেরটা আমি কি করব? নিচেরটা আমি শূন্য থেকে শুরু করব, তাই না? এবং তারপরের লেয়ার হয়তো আবার গ্লোবাল থেকে সে নিয়ে নেবে ওয়াটার লেভেল। তো মাঝখানেরটা কোথা থেকে নেবে? মাঝখানটা আমি বলতে পারি ইন্টারপোলেট। উপরেরটা ড্রাই করলাম, একদম তারপরে মাঝখানেরটা আমি ইন্টারপোলেট করলাম, তারপরেরটা গ্রাউন্ড ওয়াটার থেকে নিচ্ছে। সো দ্যাট রিয়েলি মেক সেন্স। একটু পরেই বুঝতে পারবা তোমরা। তো বেসিক্যালি ফ্রেটিক থেকে কিভাবে হিসাব করে? এভাবে করে। এটা যদি তোমার গ্রাউন্ড ওয়াটার টেবল হয়, অ্যাট এনি ডেপথ, তোমার এটাকে মেশে ভাগ করা আছে। তো মেশের কতগুলো স্ট্রেস পয়েন্ট থাকে, স্ট্রেস পয়েন্ট এসে পরপর হিসাব করে পাবে।
পোর প্রেশার নর্মালি নোডে হিসাব করে। হ্যাঁ? তো নোডগুলোতে এভাবে হিসাব করেছে। এইচ এই ডিসটেন্স মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ এবং এটা সব দিকে সমান। এখানে তোমরা এক্সাম্পল বুঝতে পারবা যে কিভাবে আমরা ইন্টারপোলেটটাকে ইউজ করি। ধরো আমাদের গ্লোবাল ওয়াটার টেবল এখানে আছে। গ্লোবাল। এবং আমাদের ওয়াটার লেভেল আমরা জানি a certain part of the analysis এটা রাইজ করে এখানে গেছে। এটাকে একটা কাস্টম লেভেল হিসেবে আমি দিয়ে দিছি। এখন আমি দেখতে চাই যে কিভাবে এটা ডিস্ট্রিবিউশনটা হবে। সো আমি যদি এটাকে ইন্টারপোলেট দেই তখন কি হচ্ছে? এটা তো ০ থেকে শুরু করতেই হবে তাকে। ওয়াটার লেভেল, তাই না? কাস্টম যা দিছে সে পরে নিবে। কাস্টম শুরুতেই নিতে পারবে না সে। ইন দ্য পার্ট অফ দ্য অ্যানালিসিস আমি ধরো এখানে একটু এক্সক্যাভেট করছি। হ্যাঁ? তখন সে কাস্টমটাকে অ্যাক্টিভেট করলাম। তো কাস্টমটাকে অ্যাক্টিভেট করার সঙ্গে, সঙ্গে ওয়াটার লেভেলটা অন্যরকম হয়ে যাবে। এখানে সে এইটুক নিবে এবং আমি যদি কাস্টম না দেই তো এখান থেকে সে গ্লোবাল নিয়ে নিবে। মানে এখানে এসে গ্লোবাল এখানে জাম্প করবে। তো ওয়াটারে তো কোনো জাম্প হয় না। ওয়াটার সবসময় স্মুথ ট্রানজিশন হয়। সো এখানে ইন্টারপোলেট দিলে ইট উইল বি নাইস। ইন্টারপোলেট দিলে সে এখানে যেটা পাচ্ছে ফ্রম গ্লোবাল আর কাস্টম থেকে যেখানে পাচ্ছে ২ টার মধ্যে ইন্টারপোলেট করতেছে সে। তো এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় এটা অ্যাক্টিভ। এটা সবসময় অ্যাক্টিভ থাকবে। তো এটাও তোমার অ্যাক্টিভ। এবং সেক্ষেত্রে সে কিভাবে নিচ্ছে? এটা ইন্টারপোলেট থাকলে এটা এভাবে নিচ্ছে। শুধু যদি এটা অ্যাক্টিভ থাকে, এটা অ্যাক্টিভ না থাকে, তখন তো সে স্ট্রেট এটা এভাবে নিবে। যখন এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, শুধুমাত্র সেই ক্ষেত্রে সে ইন্টারপোলেট দিলে এভাবে নিবে। আর ইন্টারপোলেট যদি না দেই, তখন এখান থেকে জাম্প করে সে এখানে নিয়ে নিবে। এটাও ধরো কাস্টম ওয়াটার লেভেল দিলাম। এভাবে নিয়ে নিবে সে, হ্যাঁ? সো ইটস ভেরি ইন্টারেস্টিং। ধরো এটার উল্টাটা হলে কি হবে? উল্টাটা হলেও একই জিনিস হচ্ছে দেখো। কাস্টম এখানে দেওয়া আছে এবং এটার ভিতরে কাস্টম। তো এই লেভেলে এখানে অ্যানালাইসিস এ এটা অ্যাক্টিভেট করা আছে। এটা অ্যাক্টিভেট করার সঙ্গে, সঙ্গে এটা এখান থেকে নিয়ে নিবে। এটা ইন্টারপোল করতেছে, এটা গ্লোবাল থেকে নিচ্ছে। আর যদি ধরো আমি এখানে গ্লোবালটা দিলাম, তখন কি হবে? তখন এখান থেকে একটা জাম্প ঘটবে। বোঝা গেছে ব্যাপারটা? তো জি স্যার। আমরা যখন স্যার এই এটা কি স্যার এটা হ্যাঁ, কি মানে একই সয়েলকে কাজের সুবিধার্থে আলাদা আলাদা লেয়ারে আইডেন্টিফাই করা হচ্ছে নাকি সয়েলের প্রপার্টি গুলো আলাদা হইতে হবে যেমন মানে লাইক কাজের লেয়ার 1 2 সুবিধার্থে কাজের সুবিধার্থে আলাদা করা হয়েছে। তোমার লেয়ার এখানে এক্সিস্টিং। প্র্যাকটিক্যালি তোমার ৩ টা লেয়ার আছে। ওকে স্যার প্র্যাকটিক্যালি ৩ টা লেয়ার আছে, বিভিন্ন প্রপার্টি আছে ৩ টা লেয়ারের। ওয়াটার কিভাবে এর সাথে ইন্টারেক্ট করবে এটা দেখানো হইছে। বুঝতে পারছো? তো ওয়াটার যখন আমরা ইনিশিয়ালি ওয়াটারের লেভেলটা দিয়ে আমরা বলতে চাই যে ওয়াটার কিভাবে এই বিভিন্ন ফেজে আমাদের ওয়াটারের ফ্লাকচুয়েশন থাকতে পারে, তাই না? এক জায়গায় ওয়াটার দিতে শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল ওয়াটার এই জায়গায় আছে। তো ওয়াটারটাকে এখানে দিতে হবে, হ্যাঁ? তো ওয়াটার এখানে উঠে গেলে তো চেঞ্জ হবে না ওয়াটার স্ট্রেসে? তো ওয়াটার স্ট্রেসের কিভাবে চেঞ্জ হবে? চেঞ্জ গুলো এভাবে হবে। কখনোই কোনো ধরনের ড্রাস্টিক চেঞ্জে যাবা না ওয়াটারের। ওয়াটারের যদি ড্রাস্টিক চেঞ্জ হয়, সো ইউ নিড টু চেঞ্জ ইট। ইন্টারপোলেট ইউজ করলে সেটা স্মুথলি হবে আরকি। সো দিস ইস ওয়ান অফ দ্যা ইউজ অফ ইন্টারপোলেট। তারপর ওয়েট এক্সকাভেশন দেখাচ্ছে। যেটা একটু আগে বলেছিলাম আমি। যে ওয়াটার টেবল এখানে রয়ে গেছে। ফ্রম বোরহোল ডাটা ইস ফাইন। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়াটার টেবল। আমরা এখানে অ্যানালিসিস যা করার করে যাচ্ছি। এক্সকাভেট উইথআউট চেঞ্জিং ওয়াটার কন্ডিশন। হ্যাঁ? দেন এপ্লাই স্টেবিলাইজিং ওয়েট। এখানে একটা ওয়েট দিচ্ছি। না হলে এই ওয়াটার স্ট্রেসের জন্য এখানে 0 হয়ে যাবে ইফেক্টিভ স্ট্রেস এবং এই জায়গাতে ফেইলিউর ঘটবে। একটা ওয়েট দেওয়াটা খুব জরুরি। সেট এক্সকেভেটেড এরিয়া ড্রাই। এটাকে আমরা ড্রাই বললাম। অর ক্লাস্টার ড্রাই। ইউজ ফ্রেটিং লাইন অথবা অনেকভাবে করতে পারি আমরা। এটাকে আমরা ড্রাই বলে দিলাম। তখন এটা ড্রাই হয়ে যাবে। ওয়াটার লেভেল এখানে থাকলে কিছু আসা যায় না। এটাকে সে সয়েল যেটা হিসাব করবে, সয়েলের মধ্যে কোনো পোর্টাল প্রেশার থাকবে না। কিন্তু ওয়াটার থাকবে। ওয়াটারের জন্য যে লোড এখানে থাকবে, ওয়াটারের লোড থাকবে। সয়েলের মধ্যে কোনো পোর ওয়াটার প্রেশার থাকবে না।
It looks very strange, but there is one of the analysis option in Plaxis. ওয়াটারের কোনো প্রপার্টি থাকবে, কিন্তু ওয়াটার মানে সয়েলের কোনো প্রপার্টি থাকবে না। যেহেতু সয়েলই নাই, প্রপার্টি আসবে কেমন? আসার সুযোগ নাই। এবং কাজটা ড্রাই করতে পারি, অথবা এটা করতে পারি যে আমি একটা ক্লাস্টার ফেটিক লাইন দিতে পারি। এখানে একটা ফেটিক লাইন দিতে পারি ছোট্ট করে। এটা আছে থাকুক, এখানে আরেকটা লাইন দিতে পারি আমি। আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। তখন এটার অ্যাক্টিভ থাকবে না। এটা অ্যাক্টিভ থাকবে এই পর্যন্ত, আর এখান থেকে আরেকটা অ্যাক্টিভ হবে। তখন আমি এখানে যে লেয়ার আছে এটাকে বলতে পারি ইন্টারপোলেট। এটাকে ইন্টারপোলেট করলে তখন ওই সিচুয়েশনটা হবে আরকি। এখান থেকে সে অর্ডার লেভেল শুরু করবে এবং বাকিটা এখান থেকে নিতে থাকবে সে। এই অংশ থেকে নিবে। So this is very interesting analysis that in our example tutorial is there, and today you can try. What you should not do, you should not never do like this. তোমার এটা আছে একটু থাকুক। তুমি যদি এখানে এক্সক্যাভেশন করো, এখানে একটা ওয়াটার টেবল, এখানে তুমি একটা ওয়াটার টেবল দাও, অসুবিধা নাই। বাট কানেক্ট করার দরকার নাই। কানেক্ট যদি করতে হয়, দেন ইউ ডু লাইক দিস। সেটা হচ্ছে একটা ড্রেন অ্যানালিসিস করতেছো তুমি। তুমি জানো যে তোমার এটা ফ্লো হয়ে, এটা তুমি যখন ওয়াটার টেবিলটা ফ্লো হয়ে এরকম হয়ে যাবে, হ্যাঁ? তখন ইউ ক্যান গিভ কানেকশন লাইক দ্যাট। দিতে পারো তুমি। এভাবে দিতে পারো। এভাবে দিয়ে তুমি এই পারমিবিলিটি দিয়ে দিলে এখানে, এবং শুরুতে বলে দিলা যখন এটা তুমি দিচ্ছ, এটা অ্যাক্টিভেট করতেছো, শুরুতে বলে দিলা, তুমি অ্যাক্টিভেট করলা, বলে দিলা যে এখানে স্টেডি স্টেট অ্যানালিসিস হবে। তখন তুমি যেটা দিলা এক্স্যাক্টলি এটা হবে না, বাট কাছাকাছি একটা ফ্লো নিয়ে আসবে সে, ডিপেন্ডিং অন দ্য পারমিবিলিটি। এবং ইউ উইল বি এবল টু সি দ্য ফ্লো কন্ডিশনস। ফ্লো ভেক্টর দেখতে পারবা। Never do like this. This Z shape, we do not allow, we do not really advise this one. তুমি এটা করলে অ্যানালাইসিস হবে, হবে না কেন? হবে, বাট ইনিশিয়াল গ্রাউন্ড কন্ডিশন উইল বি রং। এখান থেকে ধাম করে শুরু হচ্ছে, এখান থেকে ধাম করে শুরু হচ্ছে। তুমি দেখবা ইজ নট কন্টিনিউয়াস। ওয়াটার কখনো ডিসকন্টিনিউয়াস হয় না। এই জায়গায় কি ওয়াটারের স্টেজ ভিন্ন হইতে পারে? এইদিকে একরকম, এইদিকে একরকম। ইট ক্যান নেভার বি। তুমি এখানে অ্যালাউ করতেছো এটা। বুঝছো? তো তুমি যখন এখানে একটা শুধু ছোট দিবা, এখানে একটা লেয়ার আছে এবং এখানে ইন্টারপোলেট দিবা, তখন খুব দ্রুতই দুটো এক হয়ে যাবে। এই জায়গায় দেখবা দুটো এক হয়ে গেছে সে। স্ট্রেস লেভেলস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো স্টেডি স্টেট ফ্লো ক্যালকুলেশন বেসড অন বাউন্ডারি কন্ডিশনস। স্টেডি স্টেট যখন দিবা তখন বেশ কিছু বাউন্ডারি কন্ডিশন থেকে সে ডাটা নিয়ে সিপেজ অ্যানালিসিস করবে। প্রেসক্রাইবড ওয়াটার লেভেলস। ওয়াটার লেভেল তুমি কিভাবে দিলা? আমি একটু আগে যেটা বললাম, আঁকা বাঁকা ওয়াটার লেভেল দিতে পারি। এদিকে হায়ার লেভেল, লোয়ার লেভেল আমি এটা ইচ্ছা মতো দিতে পারি। এখানেও ইচ্ছা মতো এঁকে দিতে পারি আর কি। সো অটোমেটিক্যালি সে সিপেজ করে বের করে নিবে যে কি কোনটা এক্স্যাক্টলি হবে। ক্লোজ ফ্লো বাউন্ডারিজ, বটম, এক্সিস অফ সিমেট্রি, এগুলোতে আমরা ক্লোজ ফ্লো অটোমেটিক্যালি ধরে নিবে। ওয়েলস এন্ড ড্রেইনস, তুমি এর মধ্যে ওয়েলস এন্ড ড্রেইনস দিয়ে অ্যানালাইসিস করতে পারো। ওয়েলস দিলে সুবিধা কি? ওয়েলস দিলে ধরো, ওয়েলস দিলে সুবিধা আছে, আমি যে বললাম যে আমরা সাম বানাই, এক্সক্যাভেশন নিচে ছোট ছোট সাম বানাই, সাম্পের জায়গাতে আমি ওয়েল করে দিতে পারি। তো পানিগুলো এখানে এসে জমা হবে এবং সেই কোয়ান্টিটিটাও আমি বের করতে পারি, এবং সেখান থেকে আমি ডিজাইন করতে পারি যে আমার পাম্প কোন ক্যাপাসিটির পাম্প লাগবে। তা আন্তর্জাতিক আমি বেশি পয়সা খরচ করে পাম্প কিনতে চাই না, তাই না? আমাদের উদ্দেশ্য হবে কিভাবে প্রজেক্টে কম পয়সা খরচ করতে পারি। সো আমি pump design করতে পারি by giving some oils in the excavated part and see that how much water is accumulating in how many days or how many hours. সেখান থেকে we can calculate the pump capacity. Interface element দিতে পারি আমি, দিয়ে water flow control করতে পারি। Inflow outflow দিতে পারি, any boundaries. ধরো lateral boundary তে আমার যদি water এর inflow outflow থাকে দিতে পারি, হেড থাকলে দিতে পারি, সেটা অটোমেটিক্যালি এগুলো কন্ট্রোল করবে। এবং পারমিবিলিটি ইজ নেসেসারি কন্ডিশন ফর স্টেডি স্টেট ফ্লো। এবং স্টেডি স্টেটে যেটা হবে যে টি ইকুয়াল টু ইনফাইনাইট টাইম ধরে নিয়ে সে অ্যানালাইসিস করবে এবং একটা ফ্রেটিক সারফেস আমাকে দিবে ফর দ্যাট। যেমন এই অ্যানালাইসিসটা এক্সাম্পল আছে আমাদের টিউটোরিয়ালে, ইউ ক্যান সি দ্যাট একটা পর্যায়ে গ্রাউন্ড ওয়াটার এই জায়গায় ছিল, আমি যখন বুঝতে পারলাম যে এই পর্যায়ে এক্সিবিট করলাম, এটাকে নামাই নিয়ে আসলাম এখানে। এবং তুমি দেখো ওয়াটার ফ্লো হচ্ছে।
অটোমেটিক্যালি আমি যখন গ্রাউন্ড ওয়াটার ফ্লো এখানে আনছি তখন কি হয়েছে, এখানে সিপেজ অ্যানালাইসিস করছে সে, করে এটাকে পাইছে সে, এবং সেখান থেকে সে ডেফিনেটলি এই ভ্যালুগুলো পাচ্ছে, যে ফ্লো ভেলোসিটি পাচ্ছে। কিন্তু তুমি সিপেজ স্টেডি স্টেট অ্যানালাইসিস না করলে তুমি কখনো ফ্লো ভেলোসিটি পাবা না। সো আরো অ্যানালাইসিস আছে আমাদের, লাইক ফুললি কাপল ফ্লো ডেফরমেশন। এটা কখন করি? যখন তুমি জানো যে এই ওয়াটার লেভেল ইজ গোয়িং টু ফ্লাকচুয়েট। কোস্টাল রিজনে আমাদের বরিশাল, খুলনা ওইদিকে সো জোয়ার ভাটা হয়, পানি অনবরত ফ্লাকচুয়েট করতেছে, তখন আমাদের উই নিড টু কাপল ফ্লো অ্যানালিসিস, ফুললি কাপল ফ্লো। ফুললি কাপলড এর অর্থ হচ্ছে যে টাইম ডিপেন্ডেন্ট বাউন্ডারি কন্ডিশন। সো ওয়াটার লেভেল ধরো 52 ঘন্টায় 2 বার বা একবার বাড়তেছে কমতেছে জোয়ার ভাটার নিয়ম অনুযায়ী, হ্যাঁ। সো ইফ ইউ নো উই ক্যান রিয়েলি ফ্লাকচুয়েট দিস ওয়াটার লেভেলস, অ্যান্ড আমরা কাইন্ড অফ সিরো ডাইনামিক অ্যানালিসিস করতে পারি। উই কল ইট ফুললি কাপল ফ্লো ডেফরমেশন অ্যানালিসিস। সেখানে ওয়াটার লেভেল উইল ফ্লাকচুয়েট উইথ টাইম। এই যে ওয়াটার লেভেল ফ্লাকচুয়েট করাচ্ছি আমি, টাইম, দ্যাট ইজ পসিবল ইজিলি। কিন্তু এটা কিন্তু তুমি নরমাল অ্যানালিসিস দিয়ে করতে পারবে না। ফর দ্যাট ইউ নিড টু ডু কাপলড, ফুললি কাপলড ফ্লো ডেফরমেশন অ্যানালিসিস। তো এখানে সে সবকিছু কনসিডার করবে আর কি, এভরিথিং। সো মোস্ট সফিস্টিকেটেড অ্যানালিসিস হচ্ছে আমাদের ফুললি কাপলড ফ্লো ডেফরমেশন অ্যানালিসিস, এবং আরো সফিস্টিকেটেড ফুললি কাপলড ডাইনামিক অ্যানালিসিস। আচ্ছা, এটা হচ্ছে যে এনি এক্সক্যাভেশন অ্যানালিসিস কিভাবে ওয়াটার লেভেলটা স্টেডি হয়ে যায়। ধরো শর্ট টার্মে এটা এরকম থাকে, হুম, দেখো এটা এটা সেম থাকবে, ওয়াটার লেভেল সেম থাকবে দুই দিকে, যার জন্য তোমাকে ইন্টারপোলেট ইউজ করতে হবে, তাহলে ইনিশিয়ালি ওয়াটার লেভেল সেম থাকবে। তারপরে উইথ টাইম ওয়াটার লেভেল ইন্টারপোলেশন ঘটতে থাকবে ট্রানজিয়েন্ট ফ্লোর জন্য, বুঝছো, একদিক থেকে আরেক দিকে চলে যেতে থাকবে, এবং দেখো তুমি এটা কমে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, বুঝছো। কারণ এখানে তো আলটিমেটলি শূন্য হইতে হবে তার, তাই না? কারণ এখানে কোনো সয়েল নাই, এরপরে সয়েল নাই, না থাকলে কি হবে, এখানে সাকশন টাকশন এগুলো আসবে, এগুলোর জন্য এটা শূন্য হইতে হবে। এখানে পুরোপুরি শূন্য না, এখানে একটা সাকশন আছে আর কি। For details analysis, if we use a suction model, that we'll be able to see it. So saturated flow জন্য এই বিহেভিয়ার আর কি, আনস্যাচুরেটেড ফ্লোর জন্য এরকম হবে না আর কি। সো এটা এই পর্যন্ত। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। Anything you want to know? স্যার হ্যাঁ, স্যার এখানে তো অনেকগুলা কেস দেখানো হয়েছে, মানে হচ্ছে স্টেডি স্টেট এরকম। স্যার কখন আর কি কোনটা মানে কনসিডার করব স্যার সিচুয়েশন? তোমরা নর্মালি স্টেডি স্টেট দিয়ে শুরু করবা যখন গ্রাউন্ড ওয়াটার টেবল হরিজন্টাল। গ্রাউন্ড ওয়াটার টেবল যখন হরিজন্টাল না, তখন অন্য কিছু আসবে আর কি। আমি একটা এক্সাম্পল দেখাবো, দেখালে ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং মাচ বেটার। তোমার একটু কনফিউজিং লাগতে পারে যে কখন ফ্রেটিক সারফেস ইউজ করব, কখন স্টেডি স্টেট ইউজ করব, বা কখন কপি ফ্রম প্রিভিয়াস স্টেপ ইউজ করব। জি স্যার, এগুলো আস্তে সেটা আস্তে আমি ক্লিয়ার হবে। তোমার ৩ টা অপশন আছে তুমি এই গ্রাউন্ড ওয়াটার ক্যালকুলেশন করার জন্য প্র্যাকটিসে। আইদার ইউ চুজ, কোথায় যেন আছে এখানে, আইদার ইউ চুজ ফ্রেটিক, তখন সে কনস্ট্যান্ট ওয়াটার টেবল ধরে নিয়ে সেখান থেকে হিসাব করবে, অথবা স্টেডি স্টেট, যদি তুমি মনে করো যে তোমার এক্সকাভেশন চলতেছে, ওয়াটার টেবিলটা নেমে আসবে, তুমি নাই করে দেবে ওয়াটার, অথবা তুমি পাম্প করবা, দেয়ার উইল বি ফ্লো, তখন তুমি যে ওয়াটার টেবিলটা দিবা পরবর্তীতে সেই অনুযায়ী স্টেডি স্টেটের জন্য সে অ্যানালাইসিস করবে, এটা দিতে হবে। আর তুমি যদি মনে করো যে না কোনো চেঞ্জ হবে না, লোডিং এ শুধু চেঞ্জ হবে, এবং লোডিং এর চেঞ্জের জন্য সে পূর্ববর্তী স্টেপ থেকে সে নিয়ে নিবে, দেন ইউ ক্যান ইউজ অনলি দিস। সো ইট ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, ইউর লোডিং, এক্সকাভেশন, or চেঞ্জ অফ ইউর মডেল। তোমার মডেল যে চেঞ্জ হবে, সে চেঞ্জ অনুযায়ী
তিনটা সিচুয়েশন হতে পারে। ফর সিম্পল অ্যানালাইসিস ফ্রেটিক। তুমি বিয়ারিং ক্যাপাসিটি অ্যানালাইসিস করবা। ইউ ডোন্ট নিড টু গো ফার, অনলি দিস। তুমি এক্সকেভেশন করবা, ব্রেস্ট এক্সকেভেশন করবা, গো অন টু দিস। তো তোমার লোডিং চেঞ্জ আছে উইথ এক্সকেভেশন, দেন ইউ নিড দিস অ্যান্ড দিস এট দ্য সেম টাইম। অথবা অনলি লোডিং চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না, দেন অনলি ইউ নিড দিস। স্যার পাইলের ক্ষেত্রে ক্যাপাসিটি যদি আমি দেখতে চাই তাহলে স্যার ফার্স্ট এডটা সিলেক্ট করলে হবে কি? হ্যাঁ, ফার্স্ট এটা সিলেক্ট করলে হবে যদি পাইলটা ধরো ঢাকায় হয় এবং সিজনাল ভ্যারিয়েশন না থাকে। তুমি যদি পাইলটা যদি মাত্র ৩ মাস জীবিত থাকে, তারপরে যদি তুমি পরে স্ট্রাকচার ভেঙে ফেলো, দ্যাট উইল বি এ কেস। কিন্তু যদি পাইলটা লাইফ স্ট্রাকচার যদি ৫০ বছর হয় স্ট্রাকচারটা, দেন নিড টু অ্যানালাইজ উইথ ডিফারেন্ট সিনারিও, তাই না? তুমি বর্ষাকালে ওয়াটার লেভেল উপর দিকে উঠে যাবে, উঠবে না? জি স্যার। বর্ষাকাল উপর দিকে উঠে গেলে কি হবে? তোমার ফ্রিকশন আগের মতো তুমি পাবা না। তো তুমি যেটা করতে পারো, একটা হইতে পারে যে তুমি এই বেড়ে যাওয়াটাকে আল্টিমেট একটা কেস ধরে সেটাকে অ্যানালাইসিস করতে পারো টপ লেভেলে ধরে। সেক্ষেত্রে তোমার কোনো চেঞ্জ নাই। তুমি ক্যাপাসিটি যেটা পাবা সেটা মিনিমাম ক্যাপাসিটি পাবা, এবং দ্যাট উইল বি দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ইয়োর গভর্নিং ক্যাপাসিটি। কারণ ড্রাই অবস্থা হিসাব করলে ক্যাপাসিটি বেশি পাবা, বাট দ্যাট উইল নট বি গভর্নিং, তাই না? বর্ষাকালে পানি উপরে উঠে আসবে, পাইলের ক্যাপাসিটি কমে যাবে। ওটা কি তোমার ওর্স্ট কেস সিনারিও ধরে অ্যানালাইসিস করতে হবে। বুঝা গেছে? স্যার আর ব্রিজের পাইল যদি করতে চাই স্যার, ব্রিজের পাইল করতে সেক্ষেত্রে গেলে স্যার? ব্রিজ যদি নর্দার্ন রিজনে হয় আর সাউদার্ন রিজনে হয়, খুলনা বরিশালের দিকে, দেন ইউ নিড টু ডু দি স্টেডি স্টেট গ্রাউন্ড ওয়াটার ফ্লো। ইনফ্যাক্ট তোমার স্টেডি স্টেট দিয়েও হবে না। স্টেডি স্টেট দিয়ে তুমি করতে পারো টু সাম এক্সটেন্ট, যে এই মানে রিভার থেকে কিভাবে এটা কমে আসতেছে কোন পর্যায়ে একটু করতে পারো, কিন্তু যে ভ্যারিয়েশন হবে 52 ঘন্টায় জোয়ার ভাটার জন্য সেটা করতে পারবো না। সেটার জন্য তোমার এই ওয়াটার ফ্লোর তোমার দেখতে হবে যে কতটুকু ফ্লাকচুয়েট করতেছে ওই জায়গায়, পিজোমিটার বসায় দেখতে হবে যে প্রতি 2 দিন 3 দিনে কেমন ফ্লাকচুয়েট করে ওয়াটার লেভেলটা, এবং সেই অনুযায়ী তোমার এই ফুললি কাপল ফ্লো অ্যানালাইসিস করতে হবে। বাট নাম শুনে খুব জটিল মনে হলেও জিনিসটা সিম্পল। তুমি জাস্ট চুজ করবা, ওয়াটার লেভেল দিয়ে দিবা যেটা ফ্লাকচুয়েট করতেছে। এটা এক্সাম্পল একটা আছে আমাদের, দেখো যে টিউটোরিয়ালে আছে র‍্যাপিড ড্রডাউন। র‍্যাপিড ড্রডাউন হচ্ছে যখন ফ্লাকচুয়েট করে তখন ওয়াটার লেভেল ফ্লাকচুয়েট করে যায়, জন্য স্লো ফেল করার চান্স থাকে। এটা একটা অ্যানালাইসিস আছে র‍্যাপিড ড্রডাউন, ইউ ক্যান সি। স্যার এই যে টিউটোরিয়াল গুলো স্যার কোথায় পাবো? প্লাক্সিসের ইনস্টলেশনের সঙ্গেই আছে। প্লাক্সিসের ইনস্টলেশনের যে ফোল্ডার আছে, ফোল্ডারে তুমি যদি যাও ফোল্ডারে দেখবা ম্যানুয়াল আছে, ইংলিশ আছে, ইংলিশের পরে দেখবা সেখানে টিউটোরিয়াল ম্যানুয়াল আছে। টিউটোরিয়াল ম্যানুয়ালে স্টেপ ওয়াইজ সবকিছু বলে দেওয়া আছে, কোনটার পরে কিভাবে করতে হবে, এভরিথিং ইন ডিটেলস। তো আই এক্সপেক্ট ইউ টু কমপ্লিট অল দ্য টিউটোরিয়ালস। হ্যাঁ, টিউটোরিয়াল না বললে তুমি এগুলো বুঝবা কিভাবে? মানে কোশ্চেনও করতে পারবে না আমাকে, হ্যাঁ? ঠিক আছে? এনি মোর কোশ্চেনস? স্যার হ্যাঁ, টিউটোরিয়াল লোকেশনটাকে স্যার একটু দেখানো যাবে স্যার? হ্যাঁ, দেখাচ্ছি আমি টিউটোরিয়াল লোকেশন। এই দেখতে পাচ্ছ তো না? জি স্যার। সিতে চলে যাও, সিতে চলে যায় প্রোগ্রাম ফাইলসে যাও, প্রোগ্রাম ফাইলসে যায় বেনলিতে যাও, বেনলিতে যায় জিওটেকনিক্যালে যাও, জিওটেকনিক্যালে যায় এই যে ইনস্ট্রাকশন গুলো দেখাচ্ছে তোমার সবগুলো ইনস্ট্রাকশনই থাকবে। ধরো 2D V22, এখানে গেলাম, ম্যানুয়ালসে গেলাম, ইংলিশে গেলাম, এখন দেখো এখানে সব দেখাচ্ছে, দেখছো? অল দ্য টিউটোরিয়ালস, জেনারেল ইনফরমেশন, টিউটোরিয়াল, রেফারেন্স ম্যানুয়াল, ম্যাটেরিয়াল মডেল, সায়েন্টিফিক, UDSM, অ্যাডভান্স মডেল সবগুলো আছে। সো সে টিউটোরিয়াল এখানে দেখো দেখাচ্ছে যে সেলমোনাল সার্কুলার পুডিং, ড্রেন অ্যান্ড ড্রেন স্টেবিলিটি, সাবমার্জ কনস্ট্রাকশন, সেলমেন্ট অফ এ টানেল, এক্সকেভেশন NATM, ড্রাই এক্সকেভেশন ইউজিং টাই ব্যাক ওয়াল, যেটা একটু আগে বললাম আমি,
excavation using a back wall, তারপরে road embankment, এই যে একটু আগে যেটা বললাম আমি, stability of a dam under rapid drawdown, এখানে fully coupled analysis করছে, হ্যাঁ? So this is very important যে water level fluctuate করতেছে। এই যে water level আছে, এটা fluctuate করতেছে with time, এবং এখানে fluctuation দিয়ে দিছে, এই triangular fluctuation, হ্যাঁ? এ থাকতেছে, কমে যাচ্ছে। আমাদের দেশে একই ধরনের হবে আর কি, হ্যাঁ? এখানে fluctuate করতেছে আর কি, এই জায়গাটাতে। এই যে হাই লেভেল, লো লেভেল ওয়াটার টেবল। সো তুমি সিপেজ অ্যানালাইসিস করলে তুমি যেটা দিচ্ছ সেটা নিচ্ছে না সে, পারমেবিলিটি অনুযায়ী সে অটোমেটিক্যালি সিপেজ করে এটা বের করে নিচ্ছে। ইটস ইন্টারেস্টিং যে ওয়াটার টেবল কিভাবে ফ্লাকচুয়েট করতেছে ডিউরিং এর অ্যানালাইসিস, এবং তোমার সেফটি কিভাবে ভ্যারি করবে, বিভিন্ন কেসে বিভিন্ন সেফটি হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো কিভাবে পেতে হয় জিনিসগুলো? জি স্যার। সো আমি তোমাদের 5 মিনিটের ব্রেক দিচ্ছি, then I will start doing some analysis, using Plaxis 2D. Break for 5 minutes. We will start around 10:05.
So I'm back. হ্যালো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আই এম গোইং টু স্টার্ট প্লাক্সিস 2D। আশা করি সবার প্লাক্সিস 2D আছে। সো আজকে যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার যে ওয়াটার লেভেলটা অ্যানালাইসিস করা যায় কিভাবে। এট দ্য সেম টাইম হাউ টু ডু এ সিম্পল এক্সকাভেশন উইথ সেফটি অ্যানালিসিস। তুমি প্লাক্সিসে জানো যে ফ্যাক্টর অফ সেফটি অ্যানালিসিস করা যায় খুব নাইসলি। তো বেশিরভাগ ক্ষেত্রেই গ্লোবালটা করা যায়। হ্যাঁ, একদম লোকালি এটাকে বলা মুশকিল, বাট গ্লোবাল ফ্যাক্টর সেফটি ইট গিভস ইজ কোয়াইট গুড, এবং যেটা কম্পেয়ার টু আদার লিমিট ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস, দিস ইজ মাচ বেটার বাট লিমিটেড। তো তোমরা জানো এই স্ক্রিনটা আমি 3D তেও দেখিয়েছি যে এখানে তোমরা এক্সটেন্ড বলতে পারো বা ইউনিট বলতে পারো। সো লেটস ডু সামথিং -100। আমি পয়েন্টটাকে মাঝখানে রাখতে চাই। দিস ইজ মাই স্টাইল, ইউ ক্যান ফলো ইউর ওন স্টাইল। আদার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো এখানে চলে আসছে এবং এখানে একটা 200 মিটারের লেংথ দিচ্ছে, বা ডেপথ আমি ক্রিয়েট করব ফ্রম বোরহোল ডেটা। সো ক্রিয়েট বোরহোল নিলাম, আগের মতো এখানে ক্লিক করলাম। এখানে দেখো শূন্য শূন্যতা রাখতে চাই আমি, শূন্য শূন্যতা রাখলাম এবং এখানে আমি লেয়ার অ্যাড করতেছি। 2-3টা লেয়ার দিলাম, হ্যাঁ? এবং লেয়ারের ডেপথ দেবো, ডেপথ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লেয়ার তৈরি হবে। তো 0 থেকে নিচের দিকে যাব ফর এনিথিং আন্ডারগ্রাউন্ড। উপরের দিকেও আমরা কিছু রাখতে পারি, বিল্ডিং ফ্রেম ট্রেম, সেটা করলে আমরা প্লাস সাইডে যাই। দিস ইজ দ্য বেস্ট স্টাইল। 20 -50, এই 3টা লেয়ার দিয়ে দিলাম আমি আর কি, হ্যাঁ? এখন দেখো লেয়ার তৈরি হয়ে গেছে। and we need to also put some soil. Before that, water level দেখো গ্রাউন্ড একদম উপরে আছে, উপরে থাকুক, অসুবিধা নাই। But if you want to change, you can simply change from here. এখানে হেড যা দিব সে অনুযায়ী এটা চেঞ্জ হবে। এটা 0 তে আছে এখন। So we go to the material. ম্যাটেরিয়ালে চলে গেলাম এবং ম্যাটেরিয়াল দেখো বিভিন্ন ধরনের টাইপ অফ ম্যাটেরিয়ালস আছে। আমরা সয়েল এবং ইন্টারফেসে আছি। সে উই গেট গ্লোবালি তুমি সেভ করে রাখতে পারো, এখান থেকেও নিয়ে নিতে পারো, অথবা উই ক্যান ক্রিয়েট সামথিং নিউ। সো এইচএস মডেল একটা বানানো আছে। সো জাস্ট উই স্টার্ট ফ্রম দেয়ার। এটা আমরা দেখতে পারি কি আছে। তো এরকম একটা বানানো আছে আর কি, হ্যাঁ? সো জাস্ট গো উইথ ইট। ড্রেন অবস্থায় আছে, ড্রেন থাকুক। এটা কালার একটু গামা সয়েলের কালার, আনসেট আর গামা সেট একই দিয়েছেন যে স্যার এখানে? হ্যাঁ একই দিছি, কারণ এটা স্যাচুরেট অ্যানালাইসিস করতেছি। সো স্যাচুরেট অ্যানালাইসিসে দুটো একই দিলে দেওয়াই ভালো আর কি। তুমি যদি আনস্যাচুরেট করতে চাও বা যদি ভ্যান গানুকটেন মডেল ইউজ করতে চাও, বুঝছো? মানে সাকশন উপরের দিকের লেয়ারে 1-1.5 মিটারের সাকশন তুমি যদি ধরতে চাও, দেন ইউ গিভ এ ডিফারেন্ট ভ্যালুস। বুঝা গেছে জিনিসটা? তার মানে স্যার আমি যেটা করতে চাই সেটার উপর এটা ডিপেন্ড করবে। আমি তো ভাবছিলাম যে স্যার আনস্যাচুরেটেড বলতে স্যার ল্যাবে যেটা বের হয় ওইটা এসে দিতে হয়। ল্যাবে তো আনস্যাচুরেটেড না তো, ল্যাবে তো হচ্ছে তুমি নর্মালটা দাও আর কি। মানে স্যার ওই যে ড্রাইটা যেটা স্যার। ল্যাবে যেটা আমরা ওয়াটার গামা যেটা বের করি, বাল্ক গামা, 2টা গামা বের করি, ড্রাই বের করি এবং বাল্ক গামা বের করি। হ্যাঁ, বাল্ক গামাটা আনস্যাচুরেটেড, ইউ আর রাইট। কিন্তু আমরা যেটা ড্রাই বের করি সেটা তো ড্রাই। তোমাকে স্যাচুরেটেড হিসাব করতে হবে, হিসাব করে বের করতে হবে স্যাচুরেটেড। গামা সেট বের করার জন্য হিসাব আছে, বুঝছো? জি স্যার। গামা সেট তুমি তো ল্যাব থেকে বের করতে পারবে না, তো ড্রাই পাবা আর ওয়াটার কন্টেন্ট পাবা। তো ড্রাই পাওয়া থাকলে তুমি ড্রাই থেকে হিসাব করতে পারো যে গামা সেট কত হবে, সেই গামা সেট দিবা এখানে। জি জি স্যার, ওইটাই বলতেছিলাম। হ্যাঁ, গামা সেট আলাদা করবা না এই জন্য যে যেহেতু আমরা আনস্যাচুরেটেড অ্যানালাইসিস করতেছি না, ঠিক আছে? সেহেতু 2টা সেম দিবা। আর এটা একটা জাস্ট আন্ডারে এইচএস মডেল, সি and phi and psi is 0. So this is okay for this one. এটাকে আমরা কপি করতে পারি with other layers, HS1 বলি, এবং কালার একটু চেঞ্জ হয়েছে থাকুক। আরেকটা কপি করো,
কপি করলে একই জিনিস থাকে, জাস্ট কালারটা চেঞ্জ হয়। বাট ইউ ক্যান চেঞ্জ, এখানে কিছু চেঞ্জ করতেছি না আমি ফর দ্য সেক অফ টাইম। এবং তারপরে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, এখান থেকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিতে পারি। একটা উপায়, হ্যাঁ? আরেকটা উপায় হচ্ছে যে এখান থেকে আমি চুজ করতে পারি। আরেকটা উপায় আছে, আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে এই জায়গায় সে আমাকে সুযোগ দিবে। এই যে এই কার্সরটাকে সেখানে শো করতেছে বামে, হ্যাঁ? সমস্ত কার্সরের বৈশিষ্ট্য দেখাচ্ছে। এখান থেকে এটা বোরহোল থেকে বানানো হয়েছে তাও বলতেছে সে, হ্যাঁ? এখান থেকে দিতে পারি। ৩ টে উপায় দিতে পারি আমি। সো আমার এই দেখো এই জিনিসটা রেডি হয়ে গেছে। এখন আমার সয়েল মডেল, সয়েলের সমস্ত কিছু রেডি। সয়েলের করার কিছু নাই। নাও উই ক্যান গো ফর স্ট্রাকচার। স্ট্রাকচারে আমি কি করব? আমি এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ঢুকাবো। স্ট্রাকচার বলতে শুধু স্ট্রাকচার মানে আমি স্ট্রাকচারাল এলিমেন্টস ঢুকাবো যেগুলো এখানে আছে তা না। অনেক এলিমেন্টস আছে তা না। আমরা এটাকে বিভিন্নভাবে স্ট্রাকচারাল এলিমেন্টস এর ইউজ করতে পারি। যেমন ধরো আমি যদি চাই যে এখানে একটা এক্সক্যাভেশন হবে এই জায়গাটাতে, হ্যাঁ? দ্যাট আই ক্যান স্টার্ট উইথ। তো এখানে একটা এক্সক্যাভেশন করতে হলে কি করতে হবে? এখানে এটা ভাগ করে ফেলতে হবে এটাকে, তাই না? ভাগ করার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা লাইন টানতে পারি অথবা এরিয়া টেনেও করতে পারি। ধরো একটা সয়েলের রেক্টেঙ্গল বানাতে পারি এখানে সিম্পলি, যেটা আমি এক্সক্যাভেট করার জন্য ইউজ করব। তো এখানে কত আছে? এখানে আছে এই আচ্ছা গ্রিড ডেফিনিশনটা একটু তোমাদেরকে বলি, ইটস ইন্টারেস্টিং। গ্রিড অন করা আছে। গ্রিড ডেফিনিশন দেখো বলা আছে যে স্পেসিং হচ্ছে 1 মিটার। নাম্বার অফ স্ন্যাপ ইন্টারভাল ইজ 10। তার মানে 0.1 পর্যন্ত স্ন্যাপ করা যাবে। এত দরকার নাই। আমি ২ টা ভাগ করলাম। তার মানে 0.5 এ স্ন্যাপ করতে পারবো। বোঝা যাচ্ছে কি? ওকে করলে তুমি দেখো, এই দেখো এখানে কি আসতেছে এখন? ১০ ভাগে ভাগ করছে। হুম? প্রতি ১ এ আমি স্ন্যাপ করতে পারতেছি। মানে স্ন্যাপ করতে পারবো 0.5 এ। তো দেখাচ্ছে ১ এ। গ্রিডটা ১ এ দেওয়া আছে। গ্রিড হচ্ছে ১ এ, হ্যাঁ? স্পেসিং 1। স্ন্যাপ মানে হচ্ছে যে কোথায় যে এসে থামবে। দেখো এখানে যখন আমি মুভ করতেছি দেখো এখানে 0.5 করে ইনক্রিমেন্ট করতেছে। কোনায় এখানে দেখো। দেখছো? 0.5, 1 মাঝখানে আসলে 1.5 দেখাচ্ছে। সো এটা হচ্ছে স্ন্যাপিং ডিটেইলস। I can orient as I want. আমি আমার যে প্রিসিশন দরকার সে অনুযায়ী আমি এটা সাজায় নিতে পারি। তো এখন দেখো এটা আমি এটা সেট করার পর একটা রেক্টেঙ্গল বানাবো। রেক্টেঙ্গলটা আমি কততে বানাতে চাই? ধরো আমি এই ১০ মিটার করব। ১০ মিটার বাই আমি এই পর্যন্ত এক্সক্যাভেট করব। ওইদিকে ১০ মিটার, এদিকে ১০ মিটার আর এইদিকে ১৫। ক্লিক করলাম। রাইট মাউস বাটন ক্লিক করলাম, এস্কেপ টিপলাম। সো এটা হয়ে গেল। এখন দেখো সবগুলোই কিন্তু অ্যাক্টিভ আছে। এটা অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে। সয়েলে গেলে পাবো আমি। আর এটাকে আমি শুধু স্ট্রাকচারে গেলেই দেখতে পাবো। এই অংশটাকে। সো এই অংশটাকে। সো এই এই সবগুলো একসাথে এক্সিস্ট করতেছে এখন। আনটিল আই গো টু দ্য মেশ। মেশে গেলে মেশে যখন আমি সুইচ করব সঙ্গে, সঙ্গে এগুলোকে ইন্টারসেক্ট করে ফেলবে। মানে এই বডিটা এই বডির সাথে ইন্টারেক্ট করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে যাবে। আনটিল দেন স্ট্রাকচারাল এলিমেন্টস এটা যদিও আমি সয়েল রাখছি বাট ইটস এ স্ট্রাকচারাল এলিমেন্ট। এটা স্ট্রাকচার হিসেবে আছে। তো দেখো আমি শুধু এটা দিয়ে একটা সিম্পল অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি। আই এম গোইং টু দ্য মেশ। দেখো এখন সব ভাগ করে ফেলছে, দেখছো? সব আলাদা হয়ে গেছে কিন্তু। বোঝা যাচ্ছে জিনিসটা? এখন মজার ব্যাপার হলো যে আমি যদি চাই যে এক্সক্যাভেশনের আশেপাশে ফাইনার মেশ হবে, দেন আমি আবার ফিরে গেলাম। ফাইনার মেশের জন্য জোন বানাই দিতে পারি ইউজিং এ লাইন। ক্রিয়েট এ লাইন। সো আমি ধরো এখান থেকে ধরো ২৫ থেকে আমি একটা লাইন টেনে ইচ্ছামতো একটা লাইন টেনে আমি একটা জোন বানাই দিচ্ছি।
যেটা ফাইন মেশ জেনারেট করবে সে। যতটুকু সম্ভব সিমেট্রিক বানাচ্ছি আমি, যেহেতু এক্সকাভেশনটা সিমেট্রিক্যালি হচ্ছে, বাট হয় নাই হয়তো সিমেট্রিক বেশি। এনিওয়ে ইটস ওকে। সো এটা আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম, হ্যাঁ, এবং ইটস ফাইন। আমি যে মুহূর্তে মেশে ক্লিক করব সেই মুহূর্তে দেখো সে এটাকেও ইন্টারেস্ট করে ফেলতেছে, দেখছো? এখন আমি এই জোনটাকে মেশ যখন বানাবো মেশের সাইজ বলে দিতে পারি। এখানে সাইজ বলার জন্য বেশ কিছু বাড়ানো আছে। এই যে দেখো, রিফাইন মেশ, কোর্স মেশ, কোর্সেন মেশ, রিসেট লোকাল কোর্সেনিং মেশ তৈরি করবে এবং কোয়ালিটি দেখবে। এখানে ক্লিক করলে কি বলতেছে দেখো, মেশের জন্য সে এই কোর্সনেস ফ্যাক্টর বলছে 1। কোর্সনেস ফ্যাক্টরকে আমি কমাইতে পারি ইচ্ছা মতো। ধরো এটাকে আমি ফাইন মেশ করতে চাই, এক্সপেক্ট করলে এই জায়গাতে মুভমেন্ট হবে বেশি, এই জায়গায় মুভমেন্ট হবে বেশি, এগুলো আমি ফাইন করতে চাই। দেখো এটা আমি সিলেক্ট করলাম, এখানে যাচ্ছি রিফাইন মেশ, আবার রিফাইন মেশ এখানে নিয়ে এসে ক্লিক করতে থাকলে সে কমতে থাকবে। দেখো কালার চেঞ্জ হচ্ছে, মানে রিফাইন করতেছে। আচ্ছা 3 বার করলাম, করার পরে আমি এসকেপ দিয়া যদি এটা সিলেক্ট করি, এখানে সে দেখাবে কতটা কমাইছে। 3 বার সে 0.25 আনছে। যত কমতে থাকবে মানে তত ফাইন মেশ তৈরি হচ্ছে। আরেকটা করতে পারি, আমি সরাসরি কন্ট্রোল ধরে রেখে দুটাকে সিলেক্ট করে এখানে 0.25 লিখে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু এটা দেখো সেম কালার হয়ে গেছে, মানে একই ধরনের মেশ বানাবে সে। লাইনগুলাকেও আমি 0.25 দিয়ে দিতে পারি, তাহলে এটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে 25, এবং এই অংশটাকেও আমি 0.25 এর আওতায় আনতে পারি। ইট উইল বি লিটল বিট ফাইনার মেশ। সো এটা ফাইনার মেশ তৈরি হবে, আর এই দুটাকে আমি এক্সকেভেট করে ফেলে দেব। সো এটা আসলে ফাইন মেশ না করলেও চলে। বুঝা যাচ্ছে জিনিসটা? এগুলো দেখো 1 রয়ে গেছে, দেখছো? 1 রয়ে গেছে, 1 রয়ে গেছে। আমি অনেকভাবে করতে পারি। আর আরেকটা লেয়ার করে সেখানে 0.5 দিতে পারি। গ্রেডেড হবে অটোমেটিক্যালি। বাট অটোমেটিক্যালি 2D নিজেই গ্রেড হবে এখান থেকে এখানে। এখানে ফাইন করে দিলে অটোমেটিক্যালি সে বাড়তে এদিকে যাবে আরকি। সো লেটস সি দিস। আমরা এটাকে মেশ বানাই এবং দেখি কি ধরনের মেশ হচ্ছে। মেশ নরমালি যেটা আছে এটা রাখাই ভালো। খুব বেশি চেঞ্জ না করে ভালো। এখানে দেখো এনহান্স মেশ রিফাইনমেন্ট। মানে এটার অর্থ হচ্ছে যে ছোট থেকে অটোমেটিক্যালি সে গ্র্যাজুয়ালি বড় করবে। সাডেনলি জাম্প করবে না। এখানে মিডিয়াম আছে, কোর্স, ভেরি কোর্স, অল্প নাম্বার অফ এলিমেন্টস হবে, খুব ফাইন অ্যানালাইসিস করতে পারবে না। রেজাল্ট কিছুটা রং হবে। যত এদিকে যাবা তত ভালো রেজাল্ট হবে, বাট টাইম বেশি লাগবে। সো মিডিয়াম ইজ গুড মোস্ট অফ দ্য কেসেস। আমরা অ্যানালাইসিস করতেছি। এই যে 845 এলিমেন্ট বানাইছে। তো এলিমেন্টের কোয়ালিটি দেখি যায়। এই দেখো কোয়ালিটি দেখছো তো? এখানে ফাইন বানাইছে এবং এখানে অটোমেটিক্যালি এই ফাইন থেকে ধীরে বড় করছে। কিছু বলতে হয় নাই। এখানে ফাইন করছে এবং ভিতরেও একটু বড় করার চেষ্টা করছে। বাট অল গ্র্যাজুয়াল, নো সাডেন চেঞ্জেস। দিস ইজ ভেরি গুড থিং অ্যাবাউট দিস মেশিং। এবং তুমি চেক করতে পারো কোয়ালিটি। মেশে এখানে যেয়ে কোয়ালিটিতে ক্লিক করো। দেখো ইটস ভেরি নাইস মেশ। কোনো লাল জায়গা নাই, দেখছো? তো মোটামুটি ভাবে এই দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0.5। এটাকে এটা ভাগ দিলে ফ্যাক্টর হচ্ছে 2। ফ্যাক্টরটা 100 পর্যন্ত আমরা এখানে অ্যালাউ করি 2D তে। 100 এর বেশি হয়ে যাওয়া মানে কিছু মেশ আসছে তোমার খুবই চ্যাপ্টা। দ্যাট ইজ নট গুড। সো যদি 100 এর বেশি হয়ে যায় ইউ মাস্ট চেঞ্জ ইট। চেঞ্জের অনেক টেকনিক আছে, সেটা ইউজ করতে পারি আমরা। নরমালি 2D তে এখন খুব ভালো মেশই আসে, যেভাবে ইউজ করো না কেন। যদি না আসে দেন উই ক্যান থিংক অ্যাবাউট ইট সামথিং। তো মেশ নিয়ে কোনো কোশ্চেন আছে আর? এনি কোশ্চেন অ্যাবাউট মেশ? স্যার এই মেশ কি স্যার এটা 3D তে কনভার্ট করা যাবে স্যার? 3D তে একই প্রসেস। কনভার্ট করা যাবে না। 3D তেও তুমি একইভাবে করতে পারবা। তুমি এরকম ক্লাস্টার তৈরি করবা। ক্লাস্টার তৈরি করে
ক্লাস্টারগুলোকে সিলেক্ট করে করে তুমি মেশিং এর জন্য তোমার যা দরকার রেঞ্জ দিয়ে দিবা। মানে ক্লিক করলে তুমি দেখতে পাবা এখানে সরাসরি ইউ ক্যান রাইট দেয়ার। ও জি সিরিজে সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। কিছু বেশি অপশন আছে বাট প্রসেস ইজ সেম। So if we are ready, then we can proceed a little bit. Flow conditions. তবে এখানে আমরা এক্সক্যাভেট করব। সো ফ্লো কন্ডিশন এখানে আমরা আরেকটা দিতে পারি। হ্যাঁ, জাস্ট ফর ফান আমরা ধরো আরেকটা ওয়াটার লেভেল এখানে দিয়ে দিলাম। ক্রিয়েট ওয়াটার লেভেল। আমরা ইচ্ছা মতো ওয়াটার লেভেল ক্রিয়েট করতে পারি এখানে। সো আমরা এটার একটু নিচে দিয়ে ধরো এটা আছে কততে? এটা আছে 15-তে। আমরা ধরো 16-তে একটা ওয়াটার লেভেল দিয়ে দিচ্ছি। ষোলোতে একটা ওয়াটার লেভেল দিয়ে দিলাম। ওয়াটার লেভেল দেওয়া কিন্তু কোনো সমস্যা না। আমরা সবসময় ওয়াটার লেভেল অসংখ্য দিতে পারি। তবে এটা কিন্তু অ্যাক্টিভ নাই। এখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখো সব ওয়াটার লেভেলই অ্যাভেলেবল থাকবে। যত ওয়াটার লেভেল আছে সব অ্যাভেলেবল থাকবে এখানে। সো উই ক্যান অ্যাক্টিভেট ফ্রম হিয়ার ইফ উই ওয়ান্ট। আচ্ছা, তো একটা এডিশনাল ওয়াটার লেভেল দিয়ে নিলাম। And then we are going to construction sequence. This is very interesting যে আমি এখানে বলতে পারি যে কিভাবে এক্সক্যাভেশনটা হবে। তো ইনিশিয়াল ফেজে কি আছে দেখা যাক। ইনিশিয়াল ফেজে আমাকে সে বলতেছে যে K0 প্রসিডিউর যে অ্যাক্টিভ। K0 প্রসিডিউর মানে সে ভার্টিক্যালি স্ট্রেস হিসাব করবে গামা এইচ, হরিজন্টালটাকে সে K0 গামা এইচ দিয়ে মাল্টিপ্লাই করে সে হরিজন্টাল বানাবে। K0 বিভিন্ন ইকুয়েশন আছে, সে কোন একটা ইউজ করবে। তো মোস্ট লাইকলি 1 মাইনাস সাইন ফাই জ্যাকিস ফর্মুলা ইউজ করবে। আরো অনেক প্রসিডিউর আছে। আমরা গ্র্যাভিটি ইউজ করতে পারি যদি সারফেসটা হরিজন্টাল না হয়, ইনক্লাইন্ড হয়। যদি রক হয়, রকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রেস হতে পারে, সেগুলো দিতে পারি আমি। অথবা আমরা এই স্টেজে স্ট্রেসের অ্যানালাইসিস না করে শুধু ফ্লো অ্যানালাইসিস করতে পারি। দ্যাটস এ ডিফারেন্ট ওয়ে অফ ডুইং। তুমি শুধুমাত্র সিপেজ করবে, আর অন্য কোনো কিছু চাও না তুমি। So that is also can be done from here. There's a different track of analysis, but normal elastoplastic analysis এ আমরা K0, ফিল্ড স্ট্রেস অথবা গ্র্যাভিটি তিনটার মধ্যে একটা দিয়ে অ্যানালাইসিস করব। মোস্ট লাইকলি যে কোনো হরিজন্টাল সারফেসের জন্য উই উইল ডু জাস্ট K0। এখানে আরো দুটো জিনিস আছে যে লোডিং টাইপ মোস্ট অফ দ্য কেসেস এখানে কোনো চয়েস নাই। স্টেজ কনস্ট্রাকশন পরবর্তীতে আরো চয়েস আসবে আমি যখন চেঞ্জ করব ডেটাগুলা। পোর প্রেসার ক্যালকুলেশন এটা বলতেছিলাম যে তিনটা চয়েস আছে তোমার, এখানে দুটো দেখাচ্ছে, পরবর্তীতে আরো একটা পাবো। দেখো ফ্রেটিক স্টেডি স্টেট। ফ্রেটিক হচ্ছে যে শুধু গ্রাউন্ড ওয়াটার থেকে স্টেট হিসাব করে ফেলবে, কোনো সিপি অ্যানালিসিস করবে না। বাট শুরুতেই আমার যদি ওয়াটার লেভেলটা হরিজন্টাল না হয়, একদিকে উঁচু একদিকে নিচু থাকে, then we can do always seepage analysis by using steady state ground water flow এই জায়গায় যদি আমরা বলে দেই। দরকার নাই, আমরা এটা বলতেছি। সো এটা ঠিক আছে সমস্ত কিছু। ওকে, দেন উই চুজ অ্যানাদার ওয়ান। সে ফেজ 1। ফেজ 1 এ আমরা এখানে নাম ডাবল ক্লিক করলে এটা ওপেন করবে। নাম দিতে পারি, একটা নাম দিলাম এক্সক্যাভেশন 1। এখানে কি করতে পারবো? স্টার্ট ফ্রম ফেজ 1, ইনিশিয়াল ফেজ থেকে শুরু করতেছে। ক্যালকুলেশন টাইপ ইজ প্লাস্টিক, মানে ইলাস্টোপ্লাস্টিক। এখন অনেকগুলো ক্যালকুলেশন আসতেছে। প্লাস্টিক করতে পারি, কনস্ট্রাকশন করতে পারি, সেফটি করতে পারি, ডাইনামিক করতে পারি, ফুললি কাপল ফ্লো ডেফরমেশন যেটা ট্রানজিয়েন্ট ফ্লো টাইপ অ্যানালাইসিস করতে পারি, ডাইনামিক করতে পারি উইথ কনসিডারেশন। সে আমরা এটাই করি। এখানে স্টেজ কনস্ট্রাকশন আছে, করতে পারি। আর ফ্রেটিকে এখানে তিনটা অপশন দিচ্ছে দেখো। ফ্রেটিক করতে পারি ইউজ প্রেসার ফ্রম প্রিভিয়াস ফেজ অথবা স্টেডি স্টেট গ্রাউন্ড ওয়াটার ফ্লো। তো আমাদের এখানে তেমন কোনো চেঞ্জ নাই। সো আমরা আইদার এটা করতে পারি, ফ্রেটিকও করতে পারি, ইউজ প্রেসার ফ্রম প্রিভিয়াস স্টেপও করতে পারি। তো আমরা ফ্রেটিকে রাখলাম ধরো। উই ডো নট ওয়ান্ট টু চেঞ্জ অ্যাট দিস স্টেজ এনিথিং। ওকে, সো ফ্রেটিক যেটা ওয়াটার হিসেব করতেছে এটাই করবে। আমরা কিছু চেঞ্জ করব, যেটা আমি বলতেছি একটু পরে। এখানে একটা মজার জিনিস দেখো যে ইনিশিয়াল ফেজে যাই করে থাকি না কেন, সে রিসেট ডিসপ্লেসমেন্ট টু 0, স্টেন টু 0। এখানে সে যেহেতু এখান থেকে আসলে যে কোনো হিসাব শুরু হয়, ইনিশিয়াল ফেজে আমরা স্ট্রেসটা শুধু হিসাব করি, গামা এইচ, K0 গামা এইচ, and then there is no deformation, but
গ্র্যাভিটি করলে ডিফর্মেশন থাকতেও পারে, সেজন্য সে ইনিশিয়াল ফেজ যা আসুক সেটাকে নাল করে বা রিসেট ডিসপ্লেসমেন্ট টু 0। পরবর্তী যে কোনো ফেজই করি না কেন, ইউ শুড নট বি ডুইং দিস এনিমোর, দ্যাট উইল বি চিটিং। হ্যাঁ, বাট সামটাইম ইউ মাইট নিড ইন সাম অফ দ্য কেসেস, but not most of the cases you need to nullify this one. This should remain like this. এখন আমরা কিভাবে এক্সকাভেশন চালু করব? সিম্পল, আমরা চাই না এটা এখানে থাকুক, আমরা এই কাজটা সিলেক্ট করব, এটাকে আমরা নাই করতে পারি অনেকভাবে। একটা আমরা এখানে দেখো, আমরা এখানে ক্লিক করলেই লেফট মাউস বাটন ক্লিক করলেই লাল হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে কাজটা কিভাবে আছে। এখানে টিক থাকা মানে এটা অ্যাক্টিভ। আমরা যদি এখানে কার্সার নিয়ে এসে রাইট মাউস বাটন ক্লিক করি, সে আমাকে বলতেছে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট। আমি ক্লিক করলাম ডিঅ্যাক্টিভেট, দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে এখান থেকে টিক মার্কটা উঠে গেছে। ঠিক আছে, মানে এটা ডিঅ্যাক্টিভেট হয়েছে। ওয়াটার লেভেল একই জায়গায় আছে, সয়েলটা অ্যাক্টিভেটেড না, কিন্তু পোর প্রেশার আবার আছে। এর মধ্যে ওয়াটার প্রেশার ঠিকই আছে, ওয়াটার কন্ডিশনস গ্রাউন্ড ওয়াটার থেকে সবকিছু নিচ্ছে। নর্মালি আমরা এটাকে নাই করে দিলে এটাও নাই করে দিই, মানে এটা ড্রাই করে দিই। সো আমরা এটাকে ড্রাই করে দিছি। হ্যাঁ, সয়েল এখন ড্রাই অবস্থা আছে। সো এটা দেখো এখানে দেখতে পাচ্ছি ড্রাই অবস্থা আছে, কিন্তু ওয়াটার টেবিল কিন্তু আছে এখানে, ওয়াটার টেবিলে কোনো সমস্যা নেই। সো এটা আমরা দুইভাবেই করতে পারতাম, একটা টোটালি ওয়েট করতে পারতাম যে প্রফেসর আছে, একটা ছোট নাই, তো নাই দিয়েই করি। নাই দেওয়ার করাটাই নর্মালি নর্মাল, আমরা করে ড্রাই করে দেই নর্মালি। ঠিক আছে, সো লেটস ডু দ্য অ্যানালিসিস। আমাদের আর কিছু আমরা করতেছি না, শুধু এইটুকু করতেছি টু গিভ এ ক্লিয়ার আইডিয়া যে হোয়াট উই আর ডুইং। তো এখানে ডেপথ মোটামুটি খারাপ না, 15 মিটার। সো দেয়ার ইজ এ চান্স ইট উইল ফেইল। এক্সকাভেশনটা ফেল করে যাওয়ার সম্ভাবনা আছে, আমি নিজেও জানি না ফেল করবে কিনা। লেটস ডু ইট। এখানে বলতেছে যে কোনো একটা নোড আমরা দিতে চাই কিনা, যে যেখানে আমরা স্ট্রেস সিস্টেম কার্ভ আঁকতে পারবো বা মনিটর করতে পারবো যে ফরমেশন কেমন হচ্ছে। সো লেটস ডু ইট। আমরা নর্মালি যে জায়গায় ম্যাক্সিমাম ডেফরমেশন হবে এরকম কিছু জায়গা দিতে চাই। তো এখানে মুভমেন্ট হলে মুভমেন্ট কিভাবে হবে, ফেলিওর হলে এরকম ভাবে একটা ফেলিওর হতে চায় না, না এই জায়গায় মুভমেন্ট হবে সবচেয়ে বেশি। তো এটার কোঅর্ডিনেট কত? এটা কোঅর্ডিনেট মোটামুটি 10 এই যে এখন দেখাচ্ছে -10 -10। তো আমরা একটু ভিতরে দিব, আমরা হয়তো -11 -9 এরকম জায়গা সিলেক্ট করব। লেটস গো হিয়ার। আমরা আউটপুট মডিউলে যাচ্ছি সিলেক্ট করার জন্য। এখান থেকে আমরা সার্চ করতে পারি যে -11, কারণ এইখান থেকে পাওয়া আসলে মুশকিল। হ্যাঁ, বেটার হচ্ছে যে দেখে নিয়ে সার্চ করা ইজ দ্য বেস্ট ওয়ে। প্রথম নোটটা নিয়ে নিলা, ওই নোটটা ওখানেই দিচ্ছে সে, এখন আমি দেখতেও পারি এই জায়গায় আসছে, ইটস ফাইন। এরকম জায়গায় ম্যাক্সিমাম ডেফরমেশন হবে। তো ম্যাক্সিমাম ডেফরমেশনের জায়গাগুলো আমরা একটু লোকেট করে দিতে চাই, এখানে আপডেট করতে হবে এটাকে, আপডেটেড। সো ইট ইজ গান। এখন অ্যানালাইসিস করলে সে ইয়াটা আর আসবে না আর কি, অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। সো ইট ইজ সলভিং ইট। পসিবলি ইজ গোয়িং টু ফেইল, যেটা অবশ্যম্ভাবী, যেহেতু অনেক বড় একটা এক্সকাভেশন করতেছি। সো ইটস নট গোয়িং টু রিয়েলি হোল্ড ইট। দেখো ডেফরমেশন এইটুকু এক্সকাভেশন করার পরে আর পারতেছে না সে, সো ফেল করে গেছে। তো ফেল করলে ঘাবড়ানোর কিছু নাই। প্রথমে শিখতে হবে যে ফেল করা কিভাবে, বুঝতে হবে যে কিভাবে ফেল করছে। ইটস ফাইন, আমরা দেখি কিভাবে ফেল করছে। সয়েল বডি সিমস টু কোলাপস। প্লিজ ইন্সপেক্ট আউটপুট রেজাল্ট কোড 101। সো লেটস সি। আমরা আউটপুটটাকে দেখতে পারি, ভিউ ক্যালকুলেশন রেজাল্ট। আচ্ছা, এখানে খুব এক্সকেভেট, এটা খুব এক্সাজারেটেড স্কেলে আছে। স্কেলটাকে একটু কমায় নিয়ে আসি, তোমরা দেখে ভয় পাবা না। এখানে দেখো 200 টাইমস করা আছে। সো ম্যানুয়াল করে আমি ধরো 20 গুণ করলাম, দেন ইট লুকস বেটার। হ্যাঁ, তো দেখো এটা ফেল করে যাচ্ছে, মানে এটা রিয়েলি মানে 10 মিটার
হ্যাঁ, C5 ম্যাটেরিয়াল, C হচ্ছে 80 এবং 5 ম্যাটেরিয়াল, সো ইট ক্যানট রিয়েলি সাস্টেইন, ফেল করে গেছে, বুঝছো? তার মানে এখানে একটা রিটেনিং ওয়াল দিতে হবে। রিটেনিং ওয়াল দিলে সে টিকবে, না হলে ফেল করে দেবে সে। বুঝতে জিনিসটা? বুঝছো? তো এখানে ফ্যাক্টর অফ সেফটি আমরা হিসাব করতে পারি। তো যেহেতু ফেল করে গেছে, তো ফেল করা জিনিসের অটোমেটিক্যালি ফ্যাক্টর সেফটি লেস দেন 1। উই ডোন্ট নিড টু ডু ইট অ্যাকচুয়ালি, হ্যাঁ? আমরা ফ্যাক্টর সেফটি জানি এটার। যেহেতু ফেল করে গেছে, অ্যানালিসিস কমপ্লিট হয় নাই, তার মানে হচ্ছে ফ্যাক্টর সেফটি অ্যাকচুয়ালি লেস দেন 1। সো এটা করার কোনো দরকার নাই। এবং করতেও তুমি পারবা না। মানে এনিথিং স্টার্টিং মানে ফেইল থেকে আমরা ফ্যাক্টর সেফটি হিসাব শুরু করতে পারি না। ফ্যাক্টর সেফটি হিসাব করতে হলে এটা prior to the factor safety analysis should be a complete analysis done with the মানে m এর ভ্যালু 1 পর্যন্ত যেতে হবে তার কনস্ট্রাকশন m এর ভ্যালু, হ্যাঁ? না হলে ফ্যাক্টর সেফটি অ্যানালাইসিস করতে পারবে না। সো এখান থেকে বুঝতে পারলাম। এখান থেকে আরো অনেক কিছু দেখতে পারি আমরা যে কিভাবে সে ফেল করছে। আমরা স্ট্রেস লেভেল গুলো দেখতে পারি। সো লেটস সি দ্য স্ট্রেস লেভেলস। আমরা এখান থেকে বলতে পারি যে আমাদেরকে ফেইলিয়ার পয়েন্ট দেখাও, প্লাস্টিক পয়েন্টস। এই দেখো, ফেইলিয়ার দেখাচ্ছে কিভাবে ফেল করছে সে। এগুলো হার্ডেনিং পয়েন্টস, এগুলাতে দ্রুত বেগে স্ট্রেস বাড়তেছিল, হ্যাঁ? এবং ফেল করছে কিভাবে তুমি দেখো, যে টেনশন কাট অফ পয়েন্ট তৈরি হয়েছে। এখানে তো কিছু নাই, কি করছে সয়েল এইদিকে অ্যাক্টিভ প্রেসারে সে এইদিকে যাওয়ার চেষ্টা করছে। অ্যাক্টিভ প্রেসার ইজ অ্যাক্টিভ, তাই না? তুমি দেখো যে অ্যাক্টিভ প্রেসার, এই যে ওয়েজ ফর্ম করার চেষ্টা করছে সে। এখানে যে 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 এটা স্যান্ডি ম্যাটেরিয়ালে কি হয়, আর্চিং হচ্ছে, বুঝছো? আর্চিং এ সে এইটুকু পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারতেছে, বেশি নিতে পারতেছে না, এবং সেটা ফেল করে যাচ্ছে। পুরোটাই টেনশন গেছে চুলা। আরো ক্লিয়ারলি দেখতে পারবা তুমি, তুমি এই জায়গাতে এটা নিতে পারো। এটা না তো, এই যে ইনফরমেশন নিলে তোমাকে হচ্ছে মোট সার্কেল গুলা দেখাই দিবে যে এই জায়গায় মোট সার্কেল অবস্থা কি। জিরোতে দেওয়া ঠিকছে না? এখানে সব জিরো লেভেলে আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ? মোট সার্কেলে শুরু হয়েছে 0 থেকে, সিগমা 3, মানে যে কনফাইনিং স্ট্রেসটা শূন্য, কনফাইনিং স্ট্রেস শূন্য সব। এগুলাতে দেখো শূন্য না, এগুলাতে ভ্যালু আছে একটা। আর স্টিল এখানে মানে কি, সে ফেল করে যাচ্ছে ডিউ টু কনফাইনিং স্ট্রেস শূন্য, কনফাইনিং স্ট্রেস শূন্য, মানে লোড নেওয়ার কোনো ক্ষমতা নাই ল্যাটারালি। এই জন্য ডিফরমেশন হয়ে সে আর সলভ করতে পারতেছে না। কিছুক্ষণ সলভ করতে না পারলে সে বলে যে সল বডি কোলাপস। তো প্র্যাকটিক্যালিও তুমি 10 মিটার খুঁড়তে থাকলে এই জিনিস হবে, এখান থেকে ভাঙতে শুরু করবে। বোঝা গেছে? জি স্যার। সো লেটস মেক ইট স্টেবিলাইজ। এটাকে স্টেবিলাইজ করবো কিভাবে আমরা? আমরা স্ট্রাকচারে চলে যাই, যে একটা রিটেনিং ওয়াল দিয়ে দিই। আমরা এই সয়েলে যাই, যে আমরা এখান থেকে একটা প্লেট এলিমেন্ট নেই। ধরো আমরা বলি এটাকে শীট পাইল। রিটেইনিং ওয়াল তো স্যার সয়েল হিসেবেও আমরা দিতে পারি, মানে হ্যাঁ, হ্যাঁ, value- সয়েল হিসেবে নিতে পারি, সয়েল হিসেবে নিতে পারি, বাট উই ডোন্ট এনকারেজ সয়েল। কারণ শীট পাইল দেওয়ার অর্থ হচ্ছে আমরা বেন্ডিং মুভমেন্ট জানতে চাই। সো শীট পাইল ইজ বেটার, বাট ইন দ্য কোর্স অফ টাইম, সময় থাকলে আমি বাকিগুলো বলবো আর কি, হ্যাঁ? সো আমরা শীট পাইলে যাচ্ছি, শীট পাইলে আমরা ইউনিটে দিচ্ছি কিলোনিউটন পার মিটার। তো স্কোয়ার মিটারে কত হবে, এটা থিকনেস অনুযায়ী হবে। সো লেটস সে যে আমরা মোটামুটি একটা ভ্যালু দিয়ে রাখি আপাতত। মেকানিক্যাল প্রপার্টিজ আমরা দিয়ে দিই ইএ। সো আমি ব্লাইন্ডলি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। সো ইআই দিচ্ছি আমরা, এখান থেকে ডেপথ পেয়ে যাবো আমি। সো ডেপথ পাচ্ছি 1 মিটারের মতো, ইটস ফাইন। সো এটার ক্যালকুলেশন ম্যানুয়ালে আছে, তুমি ম্যানুয়ালে দেখবা, এটা খুব সিম্পল। তো আমাদের আই হিসাব করতে হবে এখানে, তাই না? তো পারপেন্ডিকুলার টু দিস বোর্ড 1 ধরতে হবে, এবং থিকনেসটাকে আমার ধরতে হবে বি হবে 1 এবং এইচ হবে থিকনেস।
সো বেস কিউব বাই 12 ওখান থেকে তুমি হিসাব করে ফেলতে পারবা ভ্যালুটা কত। এবং ভ্যালু করে তুমি ই জানলে হিসাব করে তুমি বসালে অটোমেটিক্যালি এটা ওইটাই আসবে, তুমি যেটাকে এইচ ধরছো। ম্যানুয়ালি ব্যাখ্যা করা আছে, সি দেয়ার। তো আমরা পেয়ে গেলাম এবং লেটস ইউজ দিস ওয়ান রিটার্নিং ওয়াল। এখান থেকে আমরা যাই রিটার্নিং ওয়ালটা বসাই ফেলতে পারি। সো উই ক্যান জাস্ট সে ক্রিয়েট প্লেট এবং এখানে আমরা প্লেট একটা বানাই ফেলতে পারি। সো একটু উপর থেকে দেই। সো 2 মিটার উপর থেকে নিয়ে আমরা টেনে একটু ভিতর দিকে দিয়ে দিই। অ্যাজ উই আর ডুইং এ ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার একটু বেশি দেওয়া ভালো। 25 মিটার দিলাম। সো আমরা সিম্পলি এখানে আরেকটা দিয়ে দিই। অথবা এটাকে কপি করতে পারি। তোমরা জানো যে কপির জন্য একটা টুল আছে এখানে। এই টুলটা ইউজ করে আমরা কপি করে ফেলতে পারি। এটা এখান থেকে কত মিটার দূরে আছে? 10 মিটার দূরে আছে। So we just take it and use the copy tool in x direction এবং এইদিকে 20 মিটার দূরে যাবে যেহেতু 10 মিটার দূরে আছে সে। So click this one, we have another one. So always try to use the tools that makes your life much easier. So এই দুটো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভেট করার ব্যাপার আছে, মেশ বানানোর ব্যাপার আছে। বিকজ একটা জিওমেট্রি নতুন ভিতরে ঢুকছে। So mesh will be changed accordingly. অটোমেটিক্যালি ইন্টারসেক্ট হয়ে গেছে কিন্তু দেখো এখানে ইন্টারসেকশন হয়েছে। আচ্ছা, সো উই জাস্ট জেনারেট ইট। মেশ জেনারেট করলে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তোমার এখানে যেটা তুমি দিছো পয়েন্ট দিছিলা সেটাও চেঞ্জ হয়ে গেছে। সো উই গো দেয়ার, উই গো হিয়ার। এখানে দেখো এটা আবার নতুন করে দিতে হবে যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে। সো লেটস জাস্ট গিভ দ্য সেম পজিশন। -11 -9 search. সো এটা হয়ে গেল এবং এটা হওয়ার পরে উই ক্যান গো অ্যান্ড চেঞ্জ সাম অফ দ্য থিংস দ্যাট উই নিড টু ডু। এখানে তোমার এক্সকাভেশন তুমি করছো কিন্তু এক্সকাভেশনের আগেই তোমাকে এটা ঢুকায় ফেলতে হবে। তো এটা তুমি করছো, এটা করছো। তো এটার পরে আমরা এরকম একটা দিয়ে দিতে পারি। কিন্তু দেখো এটা দিলে এটা প্যারালালি এই জায়গায় আসতেছে, আমরা প্যারালালি চাই না। We delete it. So we want to do something like insert. আমরা এটার আগে একটা দিতে চাই ইনসার্ট হিসাবে এবং এখানে আমরা দিব যে শীট ফাইল ইনস্টলেশন। নামগুলো এভাবে দিবা যেন তোমার কাজের সাথে সঙ্গতিপূর্ণ হয়। প্লাস্টিক, ফ্রেটিক অন্য কিছু আমরা চেঞ্জ করতেছি না, জাস্ট লাইক টু সি দ্যাট হাউ ইট হ্যাপেন্স। এবং এখানে আমরা এই দুটো সিলেক্ট করব, পুরোপুরি সিলেক্ট করব, কন্ট্রোল ধরে নিয়ে প্রত্যেকটা পার্ট অথবা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে কোন এলিমেন্টটা চাই সেই এলিমেন্টটা নিয়েও সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট হয়ে গেছে। This is a difficult way. There is the easy way also. আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে আমি রাইট মাউস বাটন ক্লিক করে আমি অ্যাক্টিভেট বলে দিলেই হলো। অ্যাক্টিভেট বলে দিলে অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, the plate is totally active. অ্যাসাইন করা হয় নাই যে কোন প্লেট, প্লেট বলে দিচ্ছি আমি এই প্লেট। এখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই কালারের মানে হচ্ছে যে অ্যাক্টিভ হয়েছে এবং এখানে দেখো এটা অ্যাক্টিভ না, শেডেড কালার। এখানে একটা অ্যাক্টিভ এবং এখানেও এটা অ্যাক্টিভ না, যেহেতু আমি এটা পরে ঢুকাইছি। হ্যাঁ, পরে ঢুকানো একটা প্রবলেম। অসুবিধা নাই, আমি এখান থেকে তোমাকে আরেকটা মেথড দেখাচ্ছি আমি কিভাবে বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করতে পারি। সিলেক্ট লাইনস, সিলেক্ট দেখো বিভিন্ন ধরনের লাইন আছে, এখানে প্লেট সিলেক্ট করতে চাই আমি। প্লেট এখানে অল্পই আছে তাই না, বলে শুধু প্লেটে সিলেক্ট হয়েছে এবং আই ক্যান অ্যাক্টিভেট ফ্রম হিয়ার ডাইরেক্টলি। অ্যাক্টিভেট করলাম এবং এটাকে সিলেক্ট করে দিলাম এবং আমি এখানে দেখতে পারি যে সব ঠিক আছে কিনা। প্রথমে কি ছিল, গ্রাউন্ড ছিল, আর কিছু ছিল না। দেন আই হ্যাভ শিট ফাইলস ইনস্টলড। আমি হ্যামার দিয়ে ঢুকাই শিট ফাইল ঢুকাই দিলাম। and then I have excavation. ওয়াটার লেভেল একই জায়গায় আছে এবং এটাকে আমি ড্রাই করা ছিল, ড্রাই করা আছে।
So need to check everything in proper order. Now we can go for the analysis. আচ্ছা, phase, initial phase contains plate with no material. আচ্ছা, material এখান থেকে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ম্যাটেরিয়াল ছিল বাট ম্যাটেরিয়ালের টাইপ ডিজিগনেট করা হয় নাই। সো বেটার টু ডিজিগনেট। মডেল যতটা সম্ভব ভালোভাবে করতে হবে। কোনো ধরনের ওয়ার্নিং দিবে, সেই ওয়ার্নিং রেখে অ্যানালাইসিস না করাই ভালো। যদিও এই ওয়ার্নিং এ কিছু আসা দেয় না। বাট উই ওয়ান্ট টু অ্যাসাইন ইট। এটা অ্যাসাইন করা আছে বাট অ্যাক্টিভেটেড না। ইজ ফাইন। সো ক্যালকুলেট। কোনো ধরনের ওয়ার্নিং নাই, ক্যালকুলেট করতেছে। নাও ইট শুড বি এবল টু গো ফুললি। প্লেট ইনস্টল করা হয়ে গেছে। প্লেট ইনস্টল থেকে প্লেটের ওজনের জন্য সে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। স্টিল সয়েল খুব উইক, ইট রিয়েলি ক্যানট ওয়ার্ক। এটা তারপরেও সে পারতেছে না। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের এখানে দেখাচ্ছে এটা ইনিশিয়াল, এন্ড দেন উই হ্যাভ, এখানে দেখো ঢুকে গেছে এবং ডেফরমেশন মোটামুটি হয়েছে, শুধু সেল পয়েন্টের জন্য ঢুকেছে। স্টিল এক্সাজারেটেড, এত হয় নাই। সো উই ক্যান গো সি দ্য লাস্ট স্টেপ। এটা যতটুকু হয়েছে ততটুকু শো করবে। দেখো এখানে এই ইয়েতে ভেঙে যাচ্ছে, সে পারতেছে না। এটা এই ডিটারমিনেশন নাই, কিন্তু এটা অনেক বাল্জ করে গেছে। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান রিয়েলি মেক ইট স্ট্রঙ্গার। প্লেটটাকে আমরা স্ট্রং করতে পারি, সয়েলটাকে মডিফাই করতে পারি। সো বেটার টু ডু, আই থিঙ্ক, মেক ইট স্ট্রঙ্গার। আমরা এটার ওজন একটু কমাই দিই, ওজন এত বেশি হবে না। সো এটাকে স্ট্রং করে দিই আমরা। সো ইআই একটু বাড়াই দিই, 3 মিটার, শুড বি ওকে। শুধু এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি। এটাকে নিয়ে আর যেহেতু ফেল করছে, এভাবে অ্যানালাইসিস করতে পারি আমরা। স্টিল ফেল করে যাচ্ছে। তো সল বডি কোলাপস, তো এটাকে বোঝার জন্য তোমাকে দেখতেই হবে যে কি হচ্ছে আসলে। যত স্ট্রং করছি, এখন ফেল করার রিজন নাই। সো ফেল করলে কোন জায়গায় ফেল করতেছে, কোন মোডে ফেল করতেছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু সি। সো এগেইন আমরা স্ট্রেসে চলে যাব, যে দেখবো যে স্ট্রেস কিভাবে ফেল করতেছে। দেখো এই জায়গায় কিছু টেনশন পয়েন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, সো দ্যাট মে বি এ পয়েন্ট অফ ফেলিয়ার, এবং অন্য কোথাও আর হওয়ার চান্স নাই। তো ওয়াটার উপরেই আছে। তো আমরা ওয়াটার লোড দেখতে পারি, ওয়াটার লোড কিভাবে আছে। তো ওয়াটার লোড নাই, যেহেতু আমি ড্রাই করে দিচ্ছি এখানে। আদার থিংস আর ওকে। আমি ফ্রেটিক সারফেস দেখতে পারি, ফ্রেটিক লেভেল দেখাচ্ছে এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এটা এক্সকাভেশনের এখানে কন্টিনিউয়াস দেখাচ্ছে ফ্রেটিক লেভেল, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই লেভেল হয়ে ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো এখানে এই জায়গাগুলোতে ফেল করে যাচ্ছে। আমি আরো ইনভেস্টিগেট করার জন্য এটা দেখতে পারি যে কি অবস্থা এখানে। স্ট্রেস লেভেল দেখো এখানে যেগুলো ফেল করে যাচ্ছে, দেখছো তো একদম 0 পজিশনে চলে গেছে, এবং অন্য জায়গায় আর ফেল করার চান্স নাই। তো এই জায়গাতেও শুধুমাত্র অল্প কয়েকটার জন্য ফেল করাটা নট, আমি মনে করি না যে এই জায়গার জন্য ফেল করা উচিত। সো দ্যার ইজ আদার থিংস উই ক্যান ইনভেস্টিগেট, যে শুধু এই জায়গার জন্য ফেল করতেছে কিনা। সো সে যখন সলভ করে তখন এখানে একটা জিনিস করে সে, লেটস গো এন্ড সি। এখানে দেখো ডিফল্ট প্যারামিটার আছে, এখানে খুব সহজে হাত দেওয়া উচিত না। ফেলিওর বলতে সে কি বোঝায়? ফেলিওর বলতে বোঝায় যে কতবার সে আনলোড করে রিঅ্যানালাইসিস করতেছে টু গো ফরওয়ার্ড। তো এখানে দেখো আনলোডিং স্টেপ আছে, যে ম্যাক্সিমাম আনলোডিং স্টেপস। তো 5 বার যাওয়ার পরে সে বলতেছে ফেল করে গেছে।
বাট অ্যাপারেন্টলি দেখে মনে হয় না যে ডেফরমেশন ওরকম হয়েছে বা রিডিং হলো ফেল করে যাচ্ছে, নট নেসেসারিলি। হ্যাঁ, সো লেটস গো অ্যান্ড ইনক্রিজ টু 20। সি যে নিউমেরিক্যাল অ্যালগোরিদমের জন্যই সে এটা হয়তো পারতেছে না, আই বিলিভ সো। এটা চেঞ্জ করে দেখতে পারি আমরা কি হয়েছে, কি হচ্ছে। So you are learning something very advanced also, just to see that এটা তো ফেল করে গেলে সে আসলে ফেল করে যাচ্ছে, নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট। বাট যদি ফেল করা না থাকে তো এখান থেকে সে রিকভার করবে। আর যদি ওইটাই ফেলিওর পয়েন্ট হয়ে থাকে, দেখো সে একটু ভিতরের দিকে ঢুকছে, ট্রাইং টু রিওরিয়েন্ট দ্য এসকেভেশনের পরে সে স্ট্রেংথ পাওয়ার চেষ্টা করতেছে। অনেক সময় এখান থেকে সে উঠে আবার রওনা দেয়, বা অনেক সময় এখান থেকে নিচের দিকে চলে যায় সে। দেখো এটা সময় নষ্ট হচ্ছে আমাদের, লেটস মেক ইট কুইকার। এখানে এটা সলিউশন করা সম্ভব হবে না মোস্ট লাইকলি। যে দেখো খুব স্লোলি সে একটু আগাচ্ছে পিছাচ্ছে, একটু আগাচ্ছে পিছাচ্ছে, মানে it really cannot go through this one. এটা কারণটা বলতে পারো কিসের জন্য? এনিবডি? আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। Why it cannot do it? Even we increase the unloading part, যেটা আমি নরমালি আমরা করতে চাই না, এটাকে 5 এ ফিরে নিয়ে যাচ্ছি আমি আবার। এনিবডি? সামিউল? স্যার কিসের জন্য হচ্ছে এরকম? আমি তো এখানে মনে হয় সয়েলের প্রপার্টি। না, প্রপার্টি ক্যানট চেঞ্জ বিকজ সয়েলের প্রপার্টি তো দেওয়াই আছে। তো ওটার জন্য তো আমরা সয়েলের প্রপার্টি চেঞ্জ করতে পারি না। আমরা অনলি এক্সকাভেশনটা করতেই চাই। আমরা এটার প্রপার্টি, রিটেনিং স্ট্রাকচার প্রপার্টি বাড়াতে পারি। এখানে হ্যাঁ, ওটা আমরা দরকার হলে এই ইয়ে দিতে পারি, অ্যাঙ্কর দিতে পারি, অ্যাঙ্কর দিতে পারি। ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে যে তোমরা যেটা অ্যাপারেন্টলি তোমাদের মাথায় আসা উচিত যে 10 মিটার এক্সকাভেশন ইজ টু মাচ। হ্যাঁ 10 মিটার তো খুব সো deep, আমরা অনেক deep। 10 মিটার না করে we can do several excavation. নরমালি আমরা 2 মিটারের বেশি করতে চাই না। সো আমরা কয়েকটা এক্সকাভেশন করতে চাই ইউজিং 2 মিটারস অনলি। স্টেজ আমরা কনস্ট্রাকশন এটা স্টেজ কনস্ট্রাকশনে নরমালি 2 মিটারের বেশি আমরা করি না। সো উই গো ব্যাক, আমরা এখানে ফিরে গেলাম, স্ট্রাকচারে ফিরে গেলাম এবং লেটস ড্র সাম লাইনস এট 2 মিটারস। আমরা 2 মিটারে কতগুলো লাইন টানি? এখানে কিছু স্টেজ ডিফাইন করে দিতে হবে। Right. So it is very interesting that you understand that প্র্যাকটিসের অ্যানালিসিসে যে আমি এটাকে পুশ করলেই সে করবে, নট নেসেসারিলি। যখন রিয়েলি ফেল করতেছে, ফেল করে যাচ্ছে সে, কোনোভাবেই তুমি এক্সিট করতে পারবে না ওটাকে। জি স্যার। সো নাও উই গো অ্যান্ড এখন দেখো এগুলো আলাদা স্টেজ আমরা বলতে পারি। ফ্লোতে গেলাম এবং এখানে আসলাম। এখন এই জায়গায় ঠিকই আছে, এটা আমরা দিলাম। এখানে আছে এক্সকেভেশনটা আমরা এতগুলো একসাথে না দিয়ে আমরা ধরো এগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলাকে আমরা আগের অবস্থায় ফিরায় নিয়ে গেলাম। সো ড্রাই রাখতেছি না আমরা। একবারে সবগুলা চুজ করে করতে পারো, অসুবিধা নাই। শুধু একটা করতেছি আমরা এখন। এভাবে উই ক্যান প্রসিড ফর আদার্স। এখানে এক্সকেভেশন 2।
হ্যাঁ, এভাবে আমরা এক্সক্যাভেশন 2 করতেছি। এক্সক্যাভেশন 2 তে আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি with this one. দিয়েই এরকম ছিল totally, and then we have installed this one, then we have this excavated এবং এভাবে আমরা প্রসিড করতে থাকবো। এবং আগের মতোই এখানে আমরা এটা দিয়ে দেবো। সো এটা আর দেখানোর দরকার নাই। We just ignore mesh is not yet generated. Mesh generate করতে হবে। So mesh generation করতে হবে। I'm doing it faster. তোমরা মনে রাখবা মানে যেকোনো কিছু খুব ড্রাস্টিক্যালি করতে চাইলে Praxis has a chance to fail. এবং সেক্ষেত্রে দেখো এখানে ফেল করে গেছে। ইজ ইন্টারেস্টিং, দেখ 2 মিটার দিলে ফেল করে গেছে, বাট আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছি। কতদূর পর্যন্ত গেছি ইউ ক্যান সি। এখানে দেখো আমরা এই ফ্যাক্টর দেখাচ্ছে সে, আমরা 0.8 পর্যন্ত গেছি। শীট পাইলের প্রপার্টি চেঞ্জ হ্যাঁ, আমরা অনেকভাবে করতে পারি। শীট পাইলের প্রপার্টি চেঞ্জ করতে পারি। এখানে আমরা টেনশনে ফেল করতেছে সে, আমরা দেখছি কয়েকবারই। আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি টেনশন কাট অফ চেঞ্জ করতে পারি। আমরা এখানে একটা ব্রেসিং দিতে পারি। খুব সিম্পল ওয়েতে আমরা যেটা করতে পারি, আমরা টপে একটা স্টার্ট দিয়ে দিতে পারি, যেটা আমরা নরমালি করে থাকি আর কি। জি স্যার। হ্যাঁ, এখানে আমরা এই দেখো এখন কেবল বোল্ট দিছে আমাদের, এটা রিসেন্ট ভার্সন। রিসেন্ট ভার্সনে কেবল বোল্ট আছে। আমরা নোড টু নোড অ্যাঙ্কার দিতে পারি। সো সে আমরা কি দেব এখানে চিন্তা করতেছি। সে আমরা নোড টু নোড অ্যাঙ্কর দিয়ে দিই এখানে। সো নোড টু নোড অ্যাঙ্কর দিলে আমরা এখানে একটা প্রপার্টি দিতে হবে আবার। সেম অ্যাজ সে আমরা এখানে কোথায় গেল অ্যাঙ্কর? অ্যাঙ্কর দিলাম। ওকে। অ্যাঙ্কর প্লাস্টিক মেকানিক্যাল। আচ্ছা, অ্যাঙ্করের স্পেসিং দেওয়া যায়, তার মানে এটা পরপর 1 মিটার ধরে আছে। ধরো এটা একটা দিয়ে দিলাম মোটামুটি আন্দাজে আর কি। 20,000 দিয়ে দিলাম। তো কালো রং বুঝতে অসুবিধা হবে, সে জাস্ট ডিফাইন সামথিং এলস। সো এখন একই রকম ভাবে আমরা এই আবার মেশ জেনারেট করতে হবে। আচ্ছা, ইনিশিয়ালি শীট পাইল যখন আমরা করতেছি তখন এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট। এটাকে অ্যাক্টিভেট করে রাখলাম আমরা। এটা পরে যেহেতু দিতেছি, পরে দিলে এটা নরমালি পরে আরেকবার করতে হয়। Let's see that if your model is correct. এখানে এটার কালার কি চেঞ্জ হয়েছে? এটা টপে দেওয়া হলো ভেজাল, বোঝা যায় না। ওকে, অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড আছে। অ্যাক্টিভেটেড আছে। এখান থেকে দেখতে পাচ্ছি একদম শুরুতে অ্যাক্টিভেটেড নাই। ফাইন। তো এখন আমরা আবার অ্যানালাইসিস করে দেখতে পারি এটার কি অবস্থা। আচ্ছা, এটা ইনিশিয়াল কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই নোড টু নোড অ্যাঙ্কর উইথ নো ম্যাটেরিয়ালস। ও আচ্ছা। পরে করলে খুব খেয়াল করতে হবে যে এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাটেরিয়াল থাকে না। এবং আগের ভার্সনগুলোতে কোনো ধরনের ইয়েও দিত না। এখন ইটস মাচ বেটার। সে বলে দেয় যে তোমার কি আছে কি নাই। সো উই ক্যান গো ফর অ্যানালাইসিস। শুধু এটা নাই, এটা দরকারও নেই এই মুহূর্তে। সো উই ক্যান জাস্ট ডু দ্য অ্যানালাইসিস অ্যান্ড সি দ্যাট হাউ ইট ইজ পারফর্মিং। সো এখনো যদি না হয় দ্যাট মিনস যে আমাদের এই এটা এর প্রপার্টি চেঞ্জ করতে হবে। শীট পাইলের প্রপার্টি আরো স্ট্রং করতে হবে। বাট তোমরা তো এই প্রসেসের মাধ্যমে জানলা যে কি কি জিনিস তোমার দেখতে হবে।
সো অ্যানালাইসিস না হইলেই যে হলো না তা কিন্তু না। ইউ ক্যান ডু মেনি থিংস এবং তুমি এখানে সয়েলের প্রপার্টি চেঞ্জ করেও ইউ ক্যান রিয়েলি ডু দ্য হোল থিং। ধরো সয়েলের প্রপার্টি যদি চেঞ্জ করতে চাও, সে এই জায়গায় ফেল করতেছে, শুধু এটা চেঞ্জ করলেই হবে। এখানে এসে সাকশনের বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে যাচ্ছে। সো হোয়াট ইউ ক্যান ডু, we can easily increase the tension cutoff. আমরা এখানে টেনশন কাট অফ কিছু দিয়ে দিতে পারি। টেনশন কাট অফ 0 ছিল, আমি ধর টেনশন কাট এখানে 100 দিয়ে দিলাম টেনসাইল স্ট্রেংথ। দ্যাট গিভস সাম এডিশনাল স্ট্রেংথ টু দ্য সয়েল। অথবা টেনশন কাট অফ উঠাই দিলাম, টেনশন কাট অফ নাই, সেক্ষেত্রে সে পুরা স্ট্রেংথ নিয়ে নেগেটিভ সাইডে যায় ডিল করবে এবং এটা সে থ্রু হয়ে যাবে। কিন্তু দ্যাট ইজ নট দ্য ওয়ে। সামটাইম উই ডু ইট, সি যে ওটার জন্য কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণে হচ্ছে। সো দেখো ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে সে, তার মানে যে ফেল করতেছে ও ম্যাটেরিয়াল প্রবলেমের জন্যই ফেল করতেছিল। সো মেটাল ইজ ইম্পর্টেন্ট থিং। সো মেটালটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাচ্ছি, টেনশন কাট অফ যেটা ছিল সেটাই দিচ্ছি, টেনশন কাট অফ অন করে দিচ্ছি আমরা, যে 0 মানে সে শূন্যের বাইরে মানে টেনশন সাইডে সল যেতে পারবে না, গেলে শুধু সি পাবে, বাকি কিছু পাবে না সে। এটা থাকুক, আমরা এটার প্রপার্টি চেঞ্জ করে দিই আবার, এখানে দুটো করে দিই এবং এই ম্যাটেরিয়ালে যে সে প্লেটের প্রপার্টি চেঞ্জ করে দেই, প্লেটটা আরেকটু শক্তিশালী করে দেই। ইয়ে ইজ ফাইন, মোস্ট লাইকলি এটা ফেল করে এটার জন্য। এটা 10 মিটার ইজ টু মাচ। তার মানে এক্সকেভেশনের জন্য ফেল করতেছে না। উই শুড গিভ এ ইন্টারফেস হিয়ার। হ্যাঁ, ইন্টারফেস দিতে হবে এবং পানির জন্য এখানে ওয়াটার লেভেলটাকে নিচে নামায় আনতে হবে। সো তুমি এরকম মোটা করে কি করলা, মোটা করে বুঝতে পারলা যে ওটার জন্য ফেল করতেছে না। সো লেটস গো ব্যাক and reduce it to the same strength that we had before. সো আমরা যেটা করতে পারি এখানে কুইকলি আমি দেখাতে চাই যে ওয়াটার লেভেলটাকে নামায় নিয়ে আসবো। সো ওয়াটার লেভেলটাকে আমি দেখো এখানে ওয়াটার লেভেল, দুটা ওয়াটার লেভেল তো ছিলই, তাই না? সো আমি এই এক্সকেভেশনে ওয়াটার লেভেলটাকে নামায় নিয়ে আসবো। তো এই ওয়াটার লেভেলটাকে অ্যাক্টিভেট করে দেবো। তো এখানে ওয়াটার লেভেল আগেরটা আছে, এটা ওয়াটার লেভেলটা চেঞ্জ করে দেই। ওয়াটার লেভেলটাকে নিচে নামায় নিয়ে আসছি। এখানে ওয়াটার লেভেল ছিল উপরে, এক্সকেভেশন করার সময় ওয়াটার লেভেল নিচে। তো ওয়াটার লেভেলের কোনো ইফেক্ট নাই। হ্যাঁ, এটাকে আমি এই জায়গাতেও রাখতে পারতাম যে আমি পাম্প করতেছি। হ্যাঁ, ওয়াটার লেভেল নিচে চলে আসছে। যাই হোক, এটা জাস্ট কুইকলি, যেহেতু টাইম আমাদের কম। তো কি বোঝা গেল জিনিসটাতে এক্সারসাইজে, যে ওয়াটার লেভেল এখানে থাকার জন্য ইফেক্টিভ স্ট্রেস কমে যাচ্ছে। সে এখানে ইফেক্টিভ স্ট্রেস কমে যাওয়ার জন্য সে ফেল করে যাচ্ছে। সো যখন কোনো ফেলিয়ার হবে, দেয়ার আর মেনি পসিবিলিটিজ ইউ শুড চেক। দেখো প্রথমে কি করলাম, যে কমাই নিয়ে আসলাম, বিভিন্ন লেয়ার দিলাম, এটা বাড়ালাম, সয়েল স্ট্রেংথ বাড়ালাম, বোঝার চেষ্টা করতেছি যে কিভাবে ফেল করতেছে, এবং যে মুহূর্তে ওয়াটার লেভেল নামাই দিলাম, দেখো ইট ওয়েন্ট থ্রু নাইসলি। সো ওয়াটার লেভেল নামানোটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ে টু ডু এ গুড অ্যানালিসিস। কারণ তুমি তো পানি রেখে নিশ্চয়ই এক্সকেভেশন করবে না, পানি তুমি সরাই ফেলে এক্সকেভেশন করবা। সো ডেফিনেটলি তুমি এখানে দিচ্ছ, তুমি এটা এই জায়গায় দিবা, প্রত্যেকটা এক্সকেভেশন করবা তার নিচে ওয়াটার লেভেল থাকবে। তো প্রত্যেকটা এক্সকেভেশন যখন তুমি ডিজাইন করবা, ওয়াটার লেভেল তুমি অনেকগুলা দিবা, 5-4টা দিবা, প্রত্যেকটা ওয়াটার লেভেল এখান থেকে সেট করবা প্রত্যেকটা লেভেলে। তাহলে তুমি থ্রুলি ওয়াটার লেভেলও নামতেছে, তোমার অ্যানালাইসিস হচ্ছে। এবং ওয়াটার লেভেল নামার অর্থ হচ্ছে যে ইউ আর ইউজিং এ পাম্প।
এবং তুমি দেখতে পারো যে তোমার যদি এখানে ফ্লো নাই, তোমার যদি ফ্লো থেকে থাকে তাহলে দেখতে পারো যে ওয়াটার লেভেলটাকে কি পরিমাণ নামাইতে হবে, কি পরিমাণ পাম্প ইউজ করতে হবে, এবং যখন তোমার পোর প্রেশার দিতে হবে তখন তোমার পারমিবিলিটি দিতে হবে এখানে। এটার জন্য এই গ্রাউন্ড ওয়াটারে পারমিবিলিটি সেট করতে হবে, পারমিবিলিটি কত। এখানে প্রয়োজন নাই যেহেতু ফ্লো নাই। এখানে আমি নিচে নামাই নিয়ে আসতেছি, পুরোটাই এক জায়গায় আছে, হ্যাঁ, জাস্ট নামাই আনতেছি। যখন আমি কোনো এই এই পাম্প করতে চাই না, যখন আমার পাম্প করার প্রয়োজন আছে তখন ডেফিনেটলি পারমিবিলিটি দিতে হবে, ওয়াটার লেভেলটাকে ডেজিগনেট করে দিতে হবে যে কোন দিক দিয়ে সে যাবে, বাকিটা অটোমেটিক্যালি হবে সে। এই পুরো অ্যানালিসিসে আমি কোনো ধরনের ইন্টারফেস ইউজ করি নাই টু মেক ইট সিম্পল, বাট এই জিনিস দিলে মানে শিট ফাইল দিলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এ ইন্টারফেস। ইন্টারফেসটা আমরা এখানে দিয়ে দিতে পারি, যেখানে করতেছি এখানে আমরা ইন্টারফেস দিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে আমরা উই ক্যান রিয়েলি গো ফর ইন্টারফেস। এখানে আমরা ইন্টারফেস দিতে পারি, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে উই ক্যান গো ফর ইন্টারফেস। পজিটিভ নেগেটিভ আমরা বাইরে দিব, ভিতরেও দিব, দুটেই দিব ইন্টারফেস। ক্রিয়েট নেগেটিভ ইন্টারফেস এখানেও দিব আর কি, হ্যাঁ, এবং ইন্টারফেস এখানে অ্যাক্টিভ করব। ইন্টারফেস শুড বি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ নাই, এখানে অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ, এই যে ইন্টারফেস অ্যাক্টিভ করতে হবে, ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, we are just top of the hour, so এটা রেকর্ডেড থাকবে এবং you'll be able to see it up to now. So তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট থাকবে যে তোমাদের প্রথম ধরো 5টা বা 6টা টিউটোরিয়াল ইউ ডু ইট, এবং তোমাদের সাথে আমার কমিউনিকেশন আছে, জিপ ইট অ্যান্ড সেন্ড ইট টু দ্য অবিডোস চ্যানেল, অবিডোস চ্যানেলে পাঠাই দিবা, আমি ডাউনলোড করে দেখব। এতগুলো পাঠানোর দরকার নাই, তোমরা যেটা ফেল করবা, যেটা কঠিন মনে করবা সেটা পাঠাও খালি আর কি, স্যার ঠিক আছে? এই রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? রেকর্ড ভিডিওগুলো আমি আসসালামু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা অবিডোসে রেজিস্টার করলে আমি অলরেডি দিয়ে দিছি অনেককে, বাকিদেরকেও দিয়ে দেবো যারা রেজিস্টার করতেছো। স্যার আমি এখনো পাইনি স্যার। তোমার নাম কি? স্যার নুসরাত জাহান মিম। এই তোমাকে তো আমি দিছি তো। তোমার তোমার তুমি ইয়েতে দেখো, তোমার স্প্যাম ফোল্ডারে দেখো, আচ্ছা স্যার। স্প্যাম ফোল্ডারে তুমি একটা, যারা লিংক আমি পাঠাবো যাদেরকে, তারা স্প্যাম ফোল্ডারে দেখবা, ঠিক আছে? স্প্যাম ফোল্ডারে আছে ওটা অলরেডি, আর ওখান থেকে তোমরা এনরোল করে ফেলবা। জাস্ট লগ ইন ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগবে, ওটা আমি দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি। ওখান থেকে করে ফেলবা, করে ফেললে আই উইল বি এবল টু সি অবিডোজ, এবং ওখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এবং তোমরাও এখন ওয়ান্স ইউ আর ইনসাইড অবিডোজ ইউ উইল বি এবল টু শেয়ার ইউর ফাইলস ভেরি ইজিলি আর কি। তোমরা আপলোড করতে পারবা, আমি দেখতে পারবো, আমি এখান থেকে আবার দেখে তোমাদের কমেন্ট করবো, তোমরা দেখতে পারবা। স্যার আমি হচ্ছে লগইন করেছি বাট কোনো কিছু আমার সাথে শেয়ার করা হয়নি এখনো। আচ্ছা, শেয়ার করবো আর কি, আমি টাইম টু টাইম শেয়ার করি আর কি। তো আজকে আমি আবার আরেকটা লট যারা করছে ওদের সাথে সবার সাথে শেয়ার করব। আমি যখন শেয়ার করব অলরেডি আমার 2টা শেয়ার করা আছে, তো থার্ডটা আজকে রেডি হয়ে গেলে আমি আজকে থার্ডটাও শেয়ার করে দেবো। আর আমি এন্টার করতে পারছি না। সাবমিশনের ব্যাপারে স্যার। কে কে তোমার নাম কি? স্যার আমি ছোটন। আচ্ছা ছোটন, হ্যাঁ আমি তোমাকে দিব, তোমার 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 এবং শাহ মাহি ওদেরকে দিব আমি, অসুবিধা নেই। আর যাদের যাদের দরকার তারা আমাকে আমার এমএসসি সিটে ইমেল করবা, আই উইল সেন্ড ইউ দ্য ইনিশিয়াল লিংক। আর যাদের আছে অলরেডি তারা এই 1 থেকে 5 পর্যন্ত টিউটোরিয়ালগুলো প্র্যাকটিস করো, এবং যেটা তোমার টাফ মনে হবে, পারতেছো না, প্রবলেম আছে, বা এনিথিং ইউ ওয়ান্ট টু ডু বাই ইয়োরসেলফ, নতুন কিছু করতে চাইলে করো, অসুবিধা নাই। করে আটকে গেলে আমাকে তুমি ইমেল পাঠাবা এবং কোশ্চেনটা ক্লিয়ারলি বলবা কোথায় প্রবলেম হচ্ছে। আই উইল ট্রাই টু সলভ ইট ফর ইউ। স্যার হুম, হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমাদের 22 তারিখ থেকে স্যার ফাইনাল এক্সাম, ওটা স্যার হ্যাঁ, নেক্সট মান্থের 10th-এ শেষ হবে। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যদি করতে হয় স্যার ওটা মানে কখন সাবমিশন বা কিছু? তোমরা
করে দাও সাবমিশন, এটার জন্য তো আলাদা কোনো সময়ের দরকার নেই, যখন সুবিধা পাবা করে দিবা। তোমাদের যে চ্যানেলটা আমার সাথে খুললো, এটা তোমরা বন্ধ না করলে ইট উইল বি ওপেন। আমি যখন বন্ধ এটা করবো তোমাদের, কন্টিনিউয়াস থাকবে স্যার। হ্যাঁ আমি যখন বন্ধ করবো তোমাদেরকে নোটিশ দিয়ে বন্ধ করবো। কারণ আমি চাচ্ছি যে তোমরা দ্য বাঞ্চ অফ স্টুডেন্টস ইউ আর লার্নিং প্র্যাকটিস উইথ মি, তারা হয়তো প্র্যাকটিস তো ছেড়ে দেওয়ার কিছু নাই, তোমরা তো এই প্রফেশন থেকে বেরো হয়ে যাবে না। সো ইউ উইল বি ডুইং দিস whether you graduate and go to a company, you'll ask them to buy praxis, অথবা তুমি বইয়ে এসে কাজ করো, যেভাবে প্র্যাকটিস অ্যাক্সেস থাকলে তুমি কাজ করতে পারবা, এবং থ্রু আউট ইউর ক্যারিয়ার আই উইল বি এবল টু হেল্প ইউ। বুঝতে পারছো আমার কথা? অ্যাসাইনমেন্টটা স্যার পরীক্ষার পরে যদি সাবমিট করি স্যার? আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। অ্যাসাইনমেন্টের সাথে আসলে আমার রিয়েলি সম্পর্ক নাই, তোমরা দিলে তোমরা শিখবা, আমার কিছু আসে যায় না। তোমরা চাইলে আমি তোমাদেরকে এ প্লাস দিয়ে দিচ্ছি, স্যার কি দিবে আমি জানি না। তোমরা অ্যাটেন্ড করছো, শুনছো, এতে আমি খুশি। আমি গ্রেড নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নাই আমার, তোমরা অ্যাসাইনমেন্ট না দিলেও আমার কিছু আসা যায় না। ইটস ফর ইউ গাইস, তুমি শিখবা, তোমার দায়িত্ব যে তুমি অ্যাসাইনমেন্ট দিবা নাকি দিবা না। আমি তোমার স্যারকে বলে দেবো কারা কারা অ্যাক্টিভ ছিল, কারা কারা ছিল না, বেজড অন ইউর অ্যাসাইনমেন্ট। স্যার হয়তো জানতে চাইতে পারে, আমি দিতে পারি, কিন্তু এটা মানে এই না যে তোমরা মানে আসছো দেখে শিখে ফেললা, তা না। শেখার জন্য ইউ নিড টু রিয়েলি ওয়ার্ক হার্ড। এবং সামিউল জানে, সামিউল অনেক কষ্ট কষ্ট করে শিখছে বহু আগে থেকে, স্টিল হি ইজ লার্নিং। সো এবং আমি চাই তোমরা সবাই শিখো, মানে ইউল বি দ্য পায়োনিয়ার্স। এবং আমি যতদিন আছি আর কি, সো ইউল হ্যাভ এ রিয়েলি গুড অ্যাক্সেস টু মি। এরকম অ্যাক্সেস অনেকে চাইও পায় না আমার টাইম। স্যার প্লেট এলিমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার প্লেট এলিমেন্ট যখন স্যার হচ্ছে আরসিসি দিয়ে একটা প্লেট এলিমেন্ট যখন স্যার বানাবো, তখন স্যার হচ্ছে ই কিসের ইউজ করবো স্যার? মানে ইসি না ইএস? মানে স্টিলের ইএস তো স্যার এখানে ইউজ হওয়ার কথা না স্যার, শুধু ইসি দিয়ে কি স্যার কাজ হবে? হ্যাঁ, তুমি ওয়েটেড অ্যাভারেজ করবা, এরিয়া ওয়াইজ ওয়েটেড অ্যাভারেজ করবা, এরিয়া ওয়াইজ ওয়েটেড অ্যাভারেজ। বুঝতে পারছো? একটা সেকশন নিলে সেকশনের মধ্যে যে পরিমাণ স্টিলের এরিয়া আছে সেটা দিয়ে স্টিলের স্ট্রেংথ গুণ দিবা, প্লাস যে পরিমাণ এরিয়াতে কংক্রিট আছে সেটা দিয়ে কংক্রিটের ই গুণ দিবা, ডিভাইডেড বাই দ্য টোটাল এরিয়া। সেক্ষেত্রে তুমি যে ইটা পাবা এটাকে বলো ওয়েটেড অ্যাভারেজ ই, এটা ইউজ করবা। স্যার এখানে যে আরসিসি এর একটা যে ই আছে স্যার, সেটা বসায় দিলে হবে কিনা স্যার? আরসিসির ই বলতে কিছু নাই, কেমনে পাবা তুমি আরসিসির ই? মানে স্যার ওটা কিছু পেপারে স্যার দেখছিলাম যে ওইভাবে বের করে পেপার না, ওরা ওটা থেকে বেটার হচ্ছে, এটা অনেক বেশি ভালো যে ইউ ডু ওয়েটেড অ্যাভারেজ। তুমি বুঝতে পারো না ফর্মুলাটা? ফর্মুলাটা বুঝতে পারছি স্যার, মানে সময় দেন লাগবে ইজ স্যার ওকে। ওটা বের করতে। আরে সময় লাগবে কি বলো তুমি? এক্সেল একটা শীট বানায় ফেলবা, সেকশন দিবা, বার ডায়ামিটার দিবা, নাম্বার অফ বার্স দিবা, অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। এনি কোশ্চেনস, এনি প্র্যাকটিক্যাল কোশ্চেনস? আর স্যার হচ্ছে ওই যে যেটা স্যার হচ্ছে যে টিউটোরিয়ালের একটা র্যাফট ফাউন্ডেশন করা আছে, তো ওইখানে যেখানে একটা পয়েন্ট লোড বসেছে র্যাফটের উপরে, সেখানে স্যার দুইটা ক্রস বিম দিছে। তো এটা দেওয়ার কারণে ওইখানে স্যার হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশনটা হয় নাই স্যার। এই সব র্যাফটের সময় উপরে যদি স্যার কখনোই কলাম কখনোই দিয়ে বসানো হয় সিঙ্গেল, তাহলে স্যার হয় না। আমি বলি কখনোই, আমি তোমাকে গত ক্লাসেও বলছি যে কখনোই কনসেন্ট্রেটেড লোড সিঙ্গেল জায়গায় বসাবা না, লোকালি ফেল করে যাবে, কোনো ঠেকানো যাবে না। এটা তুমি বুঝতেছো, ইনফাইনাইট স্ট্রেস সৃষ্টি হবে, তাই না? তো ইনফাইনাইট স্ট্রেস সৃষ্টি হলে এটা কে নিতে পারবে? কেউ নিতে পারবে না। সো ওখানে তুমি যে কোনো একটা প্লেট এলিমেন্ট বা কিছু একটা দিতে হবে আর কি, যেটা রিজিডিটি ইজ হাই। তাহলে স্যার ভার্টিক্যাল বিম ইউজ করা যাবে না স্যার ওইখানে? আরে তোমার বিম ইউজ করার দরকার কি? তুমি ওটাকে একটা কলামের এরিয়া চিন্তা করে একটা প্লেট দিয়ে দাও। জি স্যার। স্যার দ্যাটস অনেক রাইট, কলাম কলাম। থাকলে স্যার হচ্ছে একটা একটা করে তাহলে বসাতে হবে। হ্যাঁ, ইট ডিপেন্ডস, তুমি একটা একটা করে বসাবা নাকি তুমি চিন্তা করবা যে একটা উপরে একটা লেয়ার দিয়ে দিবা, শক্ত লেয়ার। সো এটা মেনি ওয়েজ ইট ক্যান বি ডান। অথবা তুমি যদি প্লেট দাও উপরে একটা, টোটালি তুমি যদি র্যাপটাকে প্লেট হিসেবে চিন্তা করো, তাহলে প্লেটের সাথে তুমি তো কলাম কানেক্ট করে দিতে পারো। কানেকশনটা তুমি বিভিন্ন ধরনের কানেকশন দিতে পারো। থ্রিডিতে তুমি রিজিড দিতে পারো, সেমি রিজিড দিতে পারো,
বা কিছুটা মোমেন্ট অ্যালাউং দিতে পারো। দেখো এগুলো আছে 3D তে, হ্যাঁ? জি স্যার, আচ্ছা স্যার দেখবো স্যার। আমাদের যদি স্যার সেকেন্ড পাইল ওয়াল হয় তাহলে এটা কিভাবে মডেল হবে? এটা তো সেকেন্ড পাইল ওয়াল হলে 3D তে তুমি স্ট্রেইট সার্কুলার পাইল বসায় দিতে পারো। এটা তো সার্কুলার পাইল ওভারল্যাপিং ঘন ওভারল্যাপিং বসায়ও করতে পারো। অথবা তুমি একটা জাস্ট ওটাকে একটা থিক ওয়াল ভলিউমেট্রিক্যালি বানাইতে পারো, সিম্পলি প্লেট দিয়েও বানাইতে পারো, ইকুইভ্যালেন্ট ওয়াল। জি স্যার 2D তে তো করা যাবে না স্যার এটা মনে হয়। 2D তো করা যাবে। 2D তুমি শীট পাইল দিবা বা তুমি জাস্ট প্লেট এলিমেন্ট দিবা, ইকুইভ্যালেন্ট প্লেট এলিমেন্ট। যাবে না কেন? এখানে তো মানে একটার উপর একটা ওভারল্যাপ পাইল, এখানে প্রপার্টিটা তো প্রপার্টি তুমি তো এখানে শোনো, প্রপার্টি তো তুমি যেভাবেই করো না কেন, ওভারল্যাপ শুধু 3D তে তুমি ওইভাবে করতে পারবা পাইলগুলা দিয়েই। আর 2D বা অন্য যে কোনো পদ্ধতিতেই তোমাকে এস্টিমেট করতে হবে ওয়ালের থিকনেস, ওয়ালের স্টিফনেস। ইভেন 3D তে তুমি যদি ভলিউম এলিমেন্ট ইউজ করো বা প্লেট ইউজ করো, ইউ নিড টু এস্টিমেট দ্যাট, তাই না? জি স্যার। এনিথিং এলস? তো পরবর্তী ক্লাসটা কি হতে পারবে? তোমাদের এক্সামের জন্য কি আটকে যাবে না? স্যার পরবর্তী ক্লাসটা 10 তারিখের পরে হলে স্যার ভালো হয় আর কি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। 10 তারিখের পরে, মানে সামনের মাসের 10 তারিখের পরে, তাই তো? মানে স্যার মানে এক একজনের এক এক দিন পরীক্ষা, বাট 10 তারিখের ভিতর স্যার মোটামুটি শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে, সামনের মাসের 10 তারিখের পরে আমাকে জানাও আর কি, হ্যাঁ? তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে জানালে আমি শুরু করব, না হলে এটা এই পর্যন্তই শেষ। মানে আমার ক্লাস নেওয়া আর কি। তোমরা যদি 10 তারিখের পরে আমাকে বলো যে স্যার আমরা কন্টিনিউ করতে চাই অন দিস, আই ক্যান কন্টিনিউ। স্যার মানডে 14 তারিখ হয় স্যার 14। আপনি স্যার সময় দিলে আমার মনে হয় স্যার আমরা সবাই ইন্টারেস্টেড স্যার। ঠিক আছে, আমি 14 বুক করে রাখলাম ফর নভেম্বর 14, তাই তো? জি স্যার। সো নভেম্বর 14 বুক। তো আইওটির কি অবস্থা? আইওটির পরীক্ষা কখন? আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্টরা আছে না? আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছি তো নাজিয়া শেষ আফরিন। হয়ে গেছে। পরীক্ষা শেষ হতে। তোমাদের প্রবলেম নাই, কিন্তু আমি তো একসাথে ক্লাস নিতে চাই। তোমরাও একটু ওয়েট করো, এর মধ্যে তোমরা একটু হাত চাত পাকাও, হ্যাঁ? ঠিক আছে স্যার। তোমরা হাত পাকাও, তোমাদের যেগুলো এই ল্যাবে আছে যা কাজ করো, আর পারলে তোমরা এই তোমাদের টিউটোরিয়াল গুলো যতটুকু পারো করো। আমি যে লেকচার গুলো দিচ্ছি দেখো, ভালো মতো দেখে বোঝার চেষ্টা করো। আজকের যে লেকচারটা খুবই ইন্টারেস্টিং, কারণ একটা ফেইলিয়ার কেস নিয়ে আমি অ্যানালাইসিস করছি। সো যতটুকু দেখানো যায়, সামিউল জানে পুরোটাই জি দেখানো স্যার, হচ্ছে এখানে। আজকেরটা স্যার সো কম্প্রিহেনসিভ ছিল মোটামুটি। সো তুমি অনেক কিছু বুঝতে পারবে এখান থেকে, যে কিভাবে আটকে গেলে কিভাবে তোমাকে এখান থেকে থ্রু করতে হয়। সো ভবিষ্যতেও আমি এভাবে আগাই, আমি নিজে যেভাবে আগাই ওভাবে দেখাইছি। সো প্লিজ কন্টিনিউ। তোমার মধ্যে রিকোয়েস্ট থাকবে, এই সুযোগ হেলায় হারায় না। জি স্যার। প্র্যাকটিস রিয়েলি ক্যান চেঞ্জ ইওর লাইফ। হ্যাঁ স্যার আমাদের তো রেকর্ডিং গুলো আমাদের সাথে শেয়ার করা নেই, আগের ক্লাসের শেয়ার করবো, রেকর্ডিং আজকে গুলো। আজকে শেয়ার করবো। তুমি যদি অভিডিওতে এনরোল করে থাকো, আমি আজকে শেয়ার করে দেবো জি 3টায়, স্যার, হ্যাঁ? ইউল গেট ইট, ডোন্ট ওয়ারি। ঠিক আছে স্যার। সো বাই বাই। ওকে স্যার, বাই। জি স্যার, বাই স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।